হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় পৌষ্টিকতন্ত্র। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এক একটা পার্ট, এক একটা অর্গান আমরা ছবির মাধ্যমে দেখবো এবং ডিটেলসে পড়বো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কীরকম কী এসছে না এসছে আমরা ডিটেলসে পড়বো। এর আগে আমরা সেল চ্যাপ্টারটা পড়ে ফেলেছি, সেল চ্যাপ্টার, এবং আমরা কী চ্যাপ্টার পড়েছি? টিস্যু চ্যাপ্টার পড়েছি। টিস্যুর মধ্যে আমরা অ্যানিম্যাল টিস্যু, প্ল্যান্ট টিস্যু, দুটো টিস্যুই অলরেডি আমরা কভার করেছি। কেন সেল চ্যাপ্টার আগে পড়েছি? কারণ সেল না বুঝলে টিস্যু বুঝবে না, টিস্যু না বুঝলে ডাইজেস্টিভ সিস্টেমে যে পার্টগুলো, অর্গানগুলো আছে সেই অর্গানগুলো পড়বে না। বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। যদি বায়োলজির কোনো একটা পার্টের কথা বলে যে প্রচুর প্রশ্ন আসে, তো এই পার্টটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পারো। আর এখানে না, যদি ছবি না দেখো, না ছবির মাধ্যমে যদি না দেখো, তাহলে কিন্তু বুঝতে অনেক অসুবিধা হবে। যদি ভাবো কেউ মুখস্থ করে বেরিয়ে যাবে, তো মুখস্থ করে এখানে বেরোতে পারবে না। এক একটা পার্ট ছবির মাধ্যমে দেখে বুঝে এনসিআরটি বেস করে আমাদের পড়তে হবে। তো সেইভাবে আমরা পড়বো। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে 6 নম্বর ক্লাস, আজকে পার্ট 1, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার, তো একটা পার্টে কখনোই পসিবল নয় শেষ করা। তো আজকে পার্ট 1, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে একটা কথা বলি। অ্যাকচুয়ালি আমি 2 দিন ক্লাস নিতে পারিনি, 2 days ক্লাস নিতে পারিনি, ঠিক আছে? 2 দিন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমাদের ফ্যামিলিতে একজনের ডেথ হয়ে গেছে, তো সেই জন্য আমি সেই দিন ক্লাস নিতে পারিনি। এবং আজকেও সত্যি কথা বলতে না, ক্লাস নেওয়ার পরিস্থিতি নেই। কিন্তু আমি চাই না যে কোনোভাবে তোমাদের ক্লাসটা বন্ধ থাকুক, কারণ গ্রুপ ডি এক্সাম খুব বেশি দেরিতে হবে না। তো আমি যদি লেট করতে থাকি, ক্লাস সিলেবাস শেষ করতে অনেক লেট হয়ে যাবে। তো দেখো, 100% স্টুডেন্ট নয়, কিছু স্টুডেন্ট না, 5 to 6%, 7% স্টুডেন্ট না মেসেজ করছো। একটু ভেবেচিন্তে মেসেজ করো ভাই, একটু ভেবেচিন্তে মেসেজ করো। মানে একটা, এটা তো মানে নয় না, মানে কোনো মুদিখানা দোকান নয় যে আমি এলাম, মালপত্র বিক্রি করলাম, চলে গেলাম। একটা পিপিটি বানাতে না রীতিমতো টাইম লাগে। শুধু আমি নয়, যে কোনো টিচার পিপিটি বানাক, যদি সে প্রপারলি বানায়, অ্যাকচুয়াল মানে পরিশ্রম করে না, একটা পিপিটি বানাতে অনেক মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে। এবং শুধু পিপিটি বানানো নয়, আমি নিজে তৈরি করি, এমনটা নয় আমাকে কেউ তৈরি করে দেয়। আমার কারো পিপিটি বানানো আমার ঠিক পছন্দ হয় না। আমি নিজে পিপিটি বানাই, সেখানে টেক্সট লাগানো থেকে শুরু করে, সেই টেক্সট বেশি যে কোন ইমেজটা লাগালে, কোন ছবিটা লাগালে তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে, এবং সেই রিলেটেড কোন এমসিকিউ পিওয়াইকিউটা তারপরে রাখলে তোমরা সেই কোশ্চেনটার আনসার দিতে পারবে। তো অনেক কিছু ক্যালকুলেশন করে, অনেক কিছু করে না একটা পিপিটি বানাতে হয়, অনেক পরিশ্রম লাগে। একদিন বানিয়ে দেখবে। তো যারা মেসেজ করছে উল্টাপাল্টা, মানে আমি তাদেরকে ধরি না তারা স্টুডেন্ট, প্রথম কথা। কারণ বাকি 95% স্টুডেন্ট তো তারা রিয়েলি স্টুডেন্ট, তারা যা বুঝতে পারে সিচুয়েশন। তো মেসেজ করার আগে একটু ভেবে করো, খারাপ লাগে। কারণ কোথাও না কোথাও আমি তো চাই ক্লাস নিতে, আজকেও পরিস্থিতি নেই বাড়িতে ক্লাস নেওয়ার মতন, তো তাও আমি নিচ্ছি যাতে তোমাদের ক্লাস না বন্ধ হয়, ঠিক আছে? বাস আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না। তো প্রবলেম হলে একটু বুঝবে, ঠিক আছে? চলো বাদ দাও, আজকের ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আমরা যখন সেল চ্যাপ্টারটা পড়েছিলাম, আমি তোমাদের কি বলেছিলাম যে সেল মানে কি বাংলায় কোষ বলে। তো কোষ যখন একসঙ্গে এক গুচ্ছ সমষ্টি হয়, সেটাকে কি বলা হয়? টিস্যু বলা হয়। এবং টিস্যু যে তৈরি করে সেল, আমি বলেছিলাম যে এখানে সেই সমস্ত সেলই থাকবে। একটা ধরো গুচ্ছ আছে টিস্যুর, একটা সেলের যে গুচ্ছ আছে, তো এই গুচ্ছতে যত টিস্যু থাকবে, এই টিস্যুগুলো, এই সেলগুলো কি না গঠনগতভাবে এবং কার্যগতভাবে সেম, ঠিক আছে? যেমন আমি বলেছিলাম উদাহরণ হিসাবে যে লিভারে, আমি রিপিট করছি কারণ আছে, আমি লিভারের যদি সেলের কথা বলি একরকম কার্য, আমি যদি কিডনি সেলের কথা বলি একরকম কার্য, আমি হার্টের সেলের কথা বলি একরকম কার্য, আলাদা আলাদা কার্য আছে। তো গঠনগত কার্যগতভাবে সেম যে সেলগুলো, তারা মিলে যেটা গঠন করছে সেটা টিস্যু। আর টিস্যুগুলো যখন এক মানে সমষ্টি হয়ে কি তৈরি করে না, অর্গান তৈরি করে, এক একটা আমাদের অঙ্গ তৈরি করে। যেমন লিভার হয়ে গেল, যেমন কিডনি হয়ে গেল, যেমন হার্ট হয়ে গেল, এক একটা অর্গান তৈরি করে। আর এই অর্গানগুলো এক একটা মিলে কি করে? একটা অর্গান সিস্টেম তৈরি করে, একটা অর্গান সিস্টেম তৈরি করে। আর এই অর্গান সিস্টেম থেকে কি তৈরি হয়? আমাদের ফুল বডি তৈরি হয়, ঠিক আছে? এবার এই যে বডি তৈরি হচ্ছে, এবার আমাদের দেখো, আমি এখানে পার্টিকুলার এক একটা অর্গানকে পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি তোমাদের অর্গান সিস্টেম। এবার অর্গান সিস্টেমের মধ্যে অনেক অর্গান সিস্টেম আছে। আমাদের রেসপিরেটরি সিস্টেম আছে, আমাদের সার্কুলেটরি সিস্টেম আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। তো আমি তার মধ্যে যে সিস্টেমটা পড়াচ্ছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, মানে পাচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র। তো পৌষ্টিকতন্ত্র এমন নয় যে শুধু একটা পার্ট নিয়ে তৈরি হলো। আমি যখন সিস্টেমের কথা বলছি, জানবে যে অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেমকে বানাচ্ছে, একটা তন্ত্রকে বানাচ্ছে, অনেকগুলো অঙ্গ মিলে, ঠিক আছে? ঠিক সেই রকমই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অনেকগুলো পার্ট জড়িয়ে থাকে। যেমন আমি এখানে ছবির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, যেমন আমরা খাবার খাই, আমাদের মুখ, আমাদের মাউথ আছে, মাউথের মধ্যে আমাদের কি আছে? দাঁত আছে, জিভ আছে। সেই খাবার আমাদের কি হয়? ইসোফেগাস দিয়ে নামছে, এবং কোথায় নামছে না পাকস্থলীতে আসছে। পাকস্থলীর পরে আমাদের দেখতে পাবো যে আমরা ক্ষুদ্রান্তে আসছে, ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় কাজ করছে, যকৃৎ কাজ করছে,
তারপর ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত হয়ে পুরো জিনিসটা বেরিয়ে যাচ্ছে। এই এতগুলো পার্ট যখন আমরা একসঙ্গে যোগ করছি তখন একটা অর্গান ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হচ্ছে। তো আমরা এখানে এক একটা পার্ট পড়বো, এক একটা পার্ট মানে আমি তোমাদের প্রথমে যেমন মুখের কথা বললাম, তো মুখ 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 সম্বন্ধে পড়বো, মুখের মধ্যে দাঁত আছে, দাঁত সম্পর্কে পড়বো, জিভ আছে, জিভ সম্পর্কে পড়বো, তারপর ইসোফেগাস আছে, ইসোফেগাস সম্পর্কে পড়বো, মানে খাদ্য নালী যেটার মাধ্যমে খাবার আমাদের আসছে। তারপর আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলী সম্পর্কে পড়বো, মানে এক একটা ডাইজেস্টিভে এক একটা পার্ট পড়বো। দেখো আগে ডাইজেস্টিভ মানে খাবার যে পাচন হয়, খাবার যে পাচিত হয়, এর কারণটা কি, কেন, কি দরকার ছিল? কারণ আমাদের যে সেল আছে না, এক একটা যে সেল আছে না, আমাদের বডি কাজ করার জন্য কি চাই বলো তো? এনার্জি চাই। কি চাই? এনার্জি চাই। মানে কি চাই? শক্তি চাই। আর এই শক্তি স্যার আসে কোথা থেকে? কোথা থেকে শক্তি আসবে না? আমরা যদি খাদ্য না খাই, খাবার না খাই, তো আমাদের শক্তি আসবে না। আর এই শক্তি কোথায় তৈরি হয় না? আমাদের প্রত্যেকটা সেলে তৈরি হয়, প্রত্যেকটা সেলে তৈরি হয়। আর সেলের কোথায় তৈরি হয় বলেছি? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। যখন আমি সেল পড়েছিলাম তখন বলেছিলাম যে এটিপি তৈরি হয়। এটিপি কি ডিটেলস আছে না আছে আরও আমরা ভবিষ্যতে পরে জানবো। তো মোটামুটি এখন আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের শক্তি তৈরি হয়, তার জন্য শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো এই যে কোষের মধ্যে যে খাবার প্রয়োজন, যে খাদ্যগুণ প্রয়োজন, আমি যদি এখন একটা, আমাদের তো কোটি 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 কোষ দিয়ে তো আমাদের পুরো বডি তৈরি হয়েছে। ধরো আমি একটা খাবার বলতে আমি একটা রুটির কথা বলছি, একটা কি আছে না, রুটি আছে। তো আমি যদি এই রুটিটাকে নিয়ে গিয়ে সেলকে বলি ভাই তুই খেয়ে নে এবং আমাকে বাঁচিয়ে রাখ এবং আমাকে এনার্জি দে, কখনো পসিবল? কখনো পসিবল নয়। কারণ কোষ যেভাবে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যটা খুবই সরল প্রকৃতির। কী প্রকৃতির? সরল প্রকৃতির। তাই আমাদের বডি সেইভাবেই সেই খাদ্যটাকে তৈরি করে যেটা আমাদের কোষ অ্যাবজর্ব করতে পারবে, কোষ নিতে পারবে এবং আমাদের শক্তি তৈরি করবে। তো কোষ কী হিসাবে নিতে পারে বললাম? সরল রূপ হিসাবে। তো মনে রাখবে, কমপ্লেক্স ফুড থেকে, আমি বাংলায় লিখছি, জটিল খাবার থেকে, জটিল খাদ্য থেকে, কমপ্লেক্স ফুড থেকে, জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত করার যে প্রসেস, তাকেই আমরা বলবো ডাইজেশন। ঠিক আছে? বা বাংলা যেটাকে বলে পাচন। কি বলে? ডাইজেশনের বাংলা কি? পাচন। আবার বলছি, জটিল যে খাবার আমরা গ্রহণ করছি সেই জটিল খাবার থেকে যখন আমরা সরল খাদ্যে পরিণত করছে, কারা কারা পরিণত করছে? এই পুরো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কী কী পার্ট আছে আমরা পড়বো। তবে এখন বেসিক বলছি যে আমরা যে দাঁত ইউজ করে খাবারটাকে কাটছি, তারপর আমাদের জিভের মাধ্যমে লালা রস মিশছে, তারপরে আমাদের এই খাদ্যনালীর মাধ্যমে খাবার আসছে, পাকস্থলীর মধ্যে ইনভলভ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, অগ্নাশয়, যকৃৎ, যেগুলো যেগুলো ইনভলভ আছে, এই সমস্ত যে অর্গানগুলো, এদের কাজ একটাই যে জটিল খাদ্যকে যেভাবে হোক সরল খাদ্যে পরিণত করো। এবং ক্ষুদ্রান্তে যখন সেই সরল খাদ্যটা পরিণত হয়, এখানে কি থাকে? এখান থেকে সোজা ভিল্লি থাকে, আমরা পড়বো, সোজা রক্তের মাধ্যমে মিশে যায়, রক্তের মাধ্যমে অ্যাবজর্বেশন হয়, অ্যাবজর্বেশনের পর রক্ত কী করে? আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয় এবং কোষে কী হয়? শক্তি তৈরি হয়। তাই আমরা এনার্জি পাই, তাই আমরা বেঁচে আছি, তাই আমরা সমস্ত কাজকর্ম করতে পারছি। বোঝা গেল? তাহলে আমরা ডাইজেস্ট কি, কীভাবে পাচন হচ্ছে, কি সিস্টেম আছে, এই ব্যাপারে একটা মানে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার জটিল খাদ্য থেকে সরল খাদ্যে যে পরিণত করে, এই সরল খাদ্যগুলো কি, নাম কি এদের? দেখো আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, আমি স্লাইডটা মুছে দিচ্ছি, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? দেখো যখন আমরা কোনো খাদ্য গ্রহণ করি তার মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। এই যে তিনটে রূপ আছে না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সব লিখে নিয়ে এসেছি, পুরো ছক বানিয়ে নিয়ে এসেছি। তোমাদের খাতায় নোট ডাউন যদি করতে চাও বেটার, নাহলে আমি সব নোট দিয়ে দেবো, ঠিক আছে? এখনও পর্যন্ত যা ক্লাস হচ্ছে সব টেলিগ্রামে দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত থাকো। তাই পিডিএফ করে পাগল হয়ে যাও না। যারা মেসেজ করে কন্টিনিউ, আমি একটাই কথা বলি যে মেসেজ দেখবে, আমি টেলিগ্রামে যুক্ত থাকো, আমি টেলিগ্রামে ক্লাস হয়ে যাবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই পিডিএফ আমি আপলোড করে দিই। আর সব থেকে বেস্ট আমি বলেছি খাতায় নোট বানানো, ঠিক আছে? আমি সব লিখে নিয়ে এসেছি, দিয়ে দেবো তোমাদের। আগে জিনিসটা বোঝার চেষ্টা করবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই যে 3 প্রকার আমরা খাদ্য গ্রহণ করি, এটা মনে রাখবে, এগুলো যে জটিল প্রকৃতির। এগুলো কি প্রকৃতির? জটিল প্রকৃতির। স্যার কি জটিল প্রকৃতির? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই জটিল প্রকৃতির। আমি কি বললাম যে এই তিনটে যে জটিল প্রকৃতির খাদ্য আছে, এটাকে ভেঙে আমাকে সরল রূপে পরিণত করতে হয়। সরল রূপটা কি? যেমন কার্বোহাইড্রেটে যখন সরল রূপ হয় তখন সেটা কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। যখন আমরা প্রোটিনের যদি কথা বলি, প্রোটিনটা যখন ওই পুরো ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এসে যখন লাস্টে একদম সরল রূপে পরিণত হয়, কিসে পরিণত হয় বলো? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। ফ্যাটের যখন সরল রূপ হয়, একদম সরল খাদ্য, একদম সরল রূপে পরিণত হয়, তখন কিসে পরিণত হয় বলো? ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। কিসে? ফ্যাটি অ্যাসিডে। তো এই জিনিসটাই আমরা একটা ছক আকারে দেখে নিই। চলো দেখো এখানে কি লেখা আছে?
জটিল খাদ্য উপাদান কিসে, এটা হচ্ছে জটিল খাদ্য উপাদান, এটা হচ্ছে সরল রূপ, মানে কিসের পর না, হজমের পর। শর্করা, কার্বোহাইড্রেট কিসে পরিণত, আচ্ছা ইংলিশ এবং বাংলা আমি দুটোই রেখেছি কারণ দুটো জানা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এমনটা নয় শুধু বাংলাটা জানবো ইংলিশটা জানবো না। শর্করা গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে, এবং ফ্যাট পরিণত হয় ফ্যাটি অ্যাসিডে। তো এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, ঠিক আছে। এবার তোমাদের মাথায় শিওর একটা প্রশ্ন এসেছে যে স্যার আমরা শুধু তো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খাই না, আমরা আরেকটা আরও জিনিস খাই, যেমন ভিটামিন খাই, যেমন স্যার আমরা মিনারেলস খাই, তাই তো, ভিটামিন খাই মিনারেলস খাই, এদের কি হয়, ভিটামিন মিনারেলসের ক্ষেত্রে কি হয়, এগুলো তাহলে আমাদের সরল রূপ হজমের পর কিসে পরিণত হয়। মনে রাখবে যে এরা এতটাই সরল, ভিটামিন আর মিনারেলস এতটাই সরল প্রকৃতির, এদের কোনো ডাইজেশন হয় না, এদের কোনো পাচন হয় না, এরা ডাইরেক্ট শরীরে কাজ করে, ঠিক আছে। এদের কোনো ফার্দার ডিভিশন হয় না, এরা এমনিই খুব সরল প্রকৃতির, এদের আর পাচন করা দরকার নেই, এরা ডাইরেক্ট শরীরে কাজ করে। বোঝা গেল? তাহলে কার কার পাচন হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের, এই তিনটের পাচন হয়, এবং পাচন হওয়ার পরে এই জিনিসগুলো তৈরি করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, আমি তোমাদের একবার ছবিটা দেখাই, আগে যে ছবিটা দেখালাম, কারণ আমরা যে খাবারটা, আবার ছবিটা দেখাই, ছবিটা দেখি বলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো আমরা যে খাবারটা খাচ্ছি, আর এই যে খাবারটা যে গ্রহণ করছি, আমরা যে খাবারটা গ্রহণ করছি, এবং লাস্টে যে খাবারটা সরল রূপ পরিণত হচ্ছে, এবং লাস্টে আমরা দেখবো যে বৃহদন্ত দিয়ে, অ্যানাস দিয়ে, পায়ু দিয়ে এক্সেস যে খাবারটা যে হজম যেটা হচ্ছে না, বাকি যে পার্টটুকু সেটা আমাদের অ্যানাস দিয়ে বাইরে মলদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই যে খাবার খাওয়া এবং লাস্টে যে বেরিয়ে যাওয়া, এই যে পুরো প্রসেসটা কিছু কিছু প্রসেসের মাধ্যমে ঘটে, ঠিক আছে। প্রথমে আমরা কি করি বলো, কি করি, প্রথমে আমরা খাবারটাকে খাই, কি করি, খাদ্য গ্রহণ করি, কি হয়, খাদ্য গ্রহণ হয়। তারপরে কি হয়, খাদ্য যখনই গ্রহণ করলাম, এই ইসোফেগাস দিয়ে এসব দাঁতে চেবালাম, জীবের মাধ্যমে আমাদের কি হলো, ওখানে অনেকগুলো গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডে লালা গ্রন্থি মাধ্যমে লালা মিশ্রিত হলো, তারপরে এই খাদ্য নালীর মাধ্যমে পাকস্থলিতে এলো, পাকস্থলিতে এসে কি হয়, পরিপাক হয়, খাবারে কি হয়, পাকস্থলিতে আসে, তারপর ক্ষুদ্রান্তে আসে, এখানে কিছু জুস মেশে, কিছু গ্ল্যান্ড থেকে জুস বেরিয়ে আসে, তারপর কি হয়, খাবারের পরিপাক হয়, খাবারে পরিপাক হয়। আচ্ছা এগুলো লিখছি না, আমি এক জায়গায় লেখা আছে, আমি ছকটা দেখিয়ে বলি, তোমরা তো বুঝতে পারবে তাহলে, ঠিক আছে, একবার দেখে নাও ওটা। দেখো প্রথমে কি হয়, খাদ্য গ্রহণ হয়, ঠিক আছে, খাদ্য গ্রহণের পর কি হয়, পরিপাক হয়। আচ্ছা খাদ্য গ্রহণকে ইংলিশে কি বলে, কারণ অনেক সময়তে ইংলিশটাও তোমাদের চলে আসে, ইনজেশন, INGESTION, ইনজেশন, কারণ বাংলাতে না অনেক সময় এইভাবে দিয়ে দেয় এক্সামে, 2022-এর কোশ্চেন দেখবে এভাবে দিয়ে দিয়েছে, তো দুটোই জানতে হবে। ইনজেশন, খাদ্য খাবার খেলাম, তারপরে কি হবে, পরিপাক হবে, পরিপাককে ইংলিশে কি বলা হয়, ডাইজেশন, কি বলা হয়, ডাইজেশন। ডাইজেশনের পর এই যে সমস্ত কিছুর পর যে পরিপাক হলো, পরিপাক জিনিসটা বোঝা গেছে না, যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমগুলো আছে, পাকস্থলী, দাঁতে কাটছি, লালা গ্রন্থি মিশছে, লালা মিশছে, পাকস্থলীতে আসছে, ক্ষুদ্রান্তে আসছে, তারপরে কি হল, পোর্টালটা পরিপাক হলো, পরিপাকের পর কি হয়, শোষণ হয়। স্যার শোষণ কি, শোষণকে বলা হয় অ্যাবজর্বেশন, ABSORPTION, অ্যাবজর্বেশন। অ্যাবজর্বেশন, শোষণ মানে কি, মানে খাবারটা আমাদের টোটাল পরিপাক হওয়ার পর ক্ষুদ্রান্তে টোটালটা কাজটা কমপ্লিট হয়, এবং সেখান থেকে কি হয় না, রক্তে মিশে যায়, ওখানে ছোটো ছোটো ভেল্লি থাকে, ওখান থেকে কি হয়, সোজা রক্তে মিশে যায়, এই জিনিসটাকে বলা হয় অ্যাবজর্বেশন, মানে বাংলায় যাকে বলে পুষ্টিটা রক্তের মধ্যে যে মিশে গেল সেটাকে বলে শোষণ। এরপর কি হয়, আত্তীকরণ, আত্তীকরণকে ইংলিশে কি বলে, অ্যাসিমিলেশন বলা হয়, ASSIMILATION, অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে কি, আত্তীকরণ, মানে এই যে খাবারটা আমাদের রক্তে মিশে গেল, রক্তে মেশার পর কি হয়, ওটা কোথায় গেল, রক্তে মেশার পর কোথায় গেল না, কোষে গেল, প্রত্যেকটা কোষে গেল, অ্যাকচুয়ালি তো আমাদের কোষটাকে জীবিত রাখতে হবে, কোষের মধ্যেই তো শক্তি উৎপন্ন হচ্ছে, তো এই যে কোষ যে অ্যাবজর্ব করে নিল, কোষে যে শক্তি উৎপাদন করলো, এইটাকে বলা হয় আত্তীকরণ বা বলা হয় অ্যাসিমিলেশন। আর লাস্ট যেটা হয় সেটা হচ্ছে বহিষ্করণ, মানে আমরা যে বর্জ্য ত্যাগ করি পায়ুপথের মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে বর্জ্য ত্যাগ করি, এটাকে বলে বহিষ্করণ, যে অপাচিত অংশটা সেটা বেরিয়ে যায়, এটাকে বলা হয় ইজেশন। বহিষ্করণের ইংরেজি হচ্ছে ইজেশন, EGESTION, ঠিক আছে। তো পার্টগুলো আমি আরেকবার রিপিট করছি, খাদ্য গ্রহণ বা ইনজেশন, পরিপাক বা ডাইজেশন, শোষণ বা অ্যাবজর্বেশন, আত্তীকরণ অ্যাসিমিলেশন, বহিষ্করণ ইজেশন, এই যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের মাধ্যমে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা, একটা খাবারের একদম রক্ত মানে খাওয়া থেকে শুরু করে আপ টু কোষে শক্তি উৎপন্ন থেকে শুরু করে এবং বর্জ্য পদার্থ ত্যাগের মাধ্যমে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট হচ্ছে 5টা ধাপের মাধ্যমে। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে
যে নিচের 4টে অপশন দিয়ে দেবে যে নিচে কোন ধাপটি সঠিক। এক জায়গায় দিয়ে দিল ইনজেশন, তারপর দিল ডাইজেশন, তারপর দিল অ্যাসিমিলেশন, তারপর ইজেশন, উল্টাপাল্টাভাবে সাজিয়ে দেবে। তো পরপর পরপর এটা ভাববে না যে আমি খাদ্য গ্রহণের পর বহিষ্করণ মনে রাখবো, তারপরে পরিপাকের পর আত্তীকরণ মনে রাখবো, না, যেভাবে সাজানো আছে তোমাদের সেইভাবেই কিন্তু মনে রাখতে হবে। খাদ্য গ্রহণের পর পরিপাক আছে, পরিপাকই মনে রাখতে হবে, তারপরে শোষণ আছে, শোষণই মনে রাখতে হবে, তারপর আত্তীকরণ আছে, আত্তীকরণ, তারপর বহিষ্করণ আছে, বহিষ্করণ, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল এই 5টা ধাপের মাধ্যমে মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট হয়। ওকে, আচ্ছা, এগুলো আমি একটা ছক করে নিয়ে এসেছি। আরেকটা ছক আছে যে তাদের মূল কাজটা কী এবং কোথায় এই ঘটনাটা ঘটছে, সেটা আমি একটা ছকের মাধ্যমে আছে, কারণ ছকটা পড়লেই তোমাদের কাজ মিটে যাবে। একবার দেখে নাও। দেখো, স্টেপ বাই স্টেপ সাজানো আছে। এখানে ধাপের নাম, আমি 5টা ধাপের এইমাত্র আলোচনা করলাম। মূল কাজ, খাদ্য গ্রহণের মূল কাজ খাবার মুখে নেওয়া, পরিপাকের মূল কাজ খাবার ভেঙে সরল করা, শোষণের মূল কাজ পুষ্টিটা রক্তে মিশছে, আত্তীকরণ হচ্ছে কোষে শক্তি উৎপাদন হচ্ছে, আর বহিষ্করণ হচ্ছে বর্জ্যটাকে আমরা যে ত্যাগ করছি। কোথায় কোথায় হয়, স্থান কোথায় কোথায় হয়, আমরা খাবার কোথা দিয়ে খাই, না মুখ গহ্বর দিয়ে খাই। খাবার ভেঙে যে সরল হচ্ছে, পরিপাকটা কোথায় ঘটছে, পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তে। শোষণ কোথায় ঘটছে, না ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে বললাম ছোটো ছোটো ভিল্লি থাকে, রক্তের মাধ্যমে ডাইরেক্ট মিশছে। আত্তীকরণ কোথা হয়, না শরীরের প্রতিটি কোষে, কোষের মধ্যে যে প্রত্যেকটা জায়গাতে যে এই শক্তিটা যাচ্ছে, শক্তিটা উৎপাদন হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। আর বহিষ্করণ হচ্ছে কোথা দিয়ে, না পায়ুপথ দিয়ে। ঠিক আছে, তো এই ছকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো ভালো করে মনে রাখবে, কারণ এই ছকটা পড়ে নিলে তোমাদের মানে দেখো, একটা জিনিস ছকের মাধ্যমে যত তো সহজে মনে রাখতে পারবে না, লিখে যদি এরকম করে পরপর পরপর লেখা থাকতো, ওই লেখার মাধ্যমে অত সহজে মনে রাখা যায় না। ঠিক আছে, চলো নেক্সট দেখো। চলো, যদি এতদূর পর্যন্ত বুঝতে পারো এই কোশ্চেনগুলো অ্যান্সার দাও। আর রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য নালীতে প্রবেশ করে বলো? 4টে দিয়েছে, ইনজেকশন, আত্তীকরণ, পরিপাক, মলত্যাগ। কী হয়ে যাবে বলো? ইজেশন হয়ে যাবে। এটার মানে কি? খাদ্য গ্রহণ। বাংলায় কি বলে? খাদ্য গ্রহণ। চলো, এই মাত্র তোমাদের পড়ালাম, বলো নিজের আগে আনসার দেওয়ার ট্রাই করবে। পরিপাকের পর কার্বোহাইড্রেট ড্যাশে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? কার্বোহাইড্রেট কিসে রূপান্তরিত হয় বলো? গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে। আর আমি অ্যামিনো অ্যাসিডটা কি বললাম? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। আর ফ্যাটি অ্যাসিডটা কি বললাম? ফ্যাট। ঠিক আছে, আর কার্বোহাইড্রেটটা কিসে পরিণত হয়? গ্লুকোজ। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলো কোনটা সঠিক ধাপ হবে। এইভাবে একদম দেখো, রেলওয়ের প্রশ্ন, আমি কিন্তু মানে এমনটা নয় যে যেখান থেকে সে প্রশ্ন, রেলের প্রশ্ন কিন্তু পুরো এগুলো। নিচে কোনটি পরিপাকতন্ত্রের ধাপগুলি সঠিক ক্রম? তাহলে যেগুলো পড়াচ্ছে সেগুলো থেকে কোশ্চেন আসছে, দেখতে পাচ্ছ। ইজেশন, ইনজেশন, শোষণ, হজম। দেখো এখানে কিন্তু আবার ইংরাজি বাংলা সব মিশিয়ে আছে। ঠিক আছে, বলো কি হবে, বলো কোনটা হবে। আমি কি কি পড়েছিলাম বলো? প্রথমে হয় ইনজেকশন, প্রথমে কি হয়? ইনজেকশন হয়। তারপরে কি বলেছিলাম? ডাইজেশন হয়। তারপরে হয় অ্যাবজর্বেশন, তারপরে হয় অ্যাসিমিলেশন, তারপরে হয় ইজেশন, লাস্টে আছে ইজেশন। লাস্টে কি আছে? ইজেশন। তো দেখো না লাস্টে কোথায় ইজেশন আছে, দেখো এইখানে ইজেশন পাচ্ছি। ইজেশনের কি আগে কি আছে? অ্যাসিমিলেশন, আত্তীকরণ। তো আত্তীকরণ দেওয়ানি 4টে স্টেপ দিয়েছে। তার আগে কি আছে? শোষণ আছে, দেখো শোষণ। তার আগে কি আছে? ডাইজেশন, পরিপাক। তার আগে কি আছে? ইনজেকশন, মানে খাদ্য গ্রহণ। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো আমাদের যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম আছে, মানুষের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, তার একটা স্ট্রাকচার হয়। কীরকম স্ট্রাকচার হয় না, আমরা এইভাবে বলতে পারি না যে আমরা খাবার খাচ্ছি, গলবিল দিয়ে ইসোফেগাস দিয়ে আমাদের খাবার আসছে পাকস্থলিতে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে। এইভাবে সিস্টেম হয় না। যদি বোঝাতে হয় তাহলে এইভাবে বোঝাতে হয় যে আমাদের যে স্ট্রাকচার আছে, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের যে স্ট্রাকচার আছে না, এটা দুভাগে বিভক্ত। কি কি ভাগ আছে? একটা আছে পরিপাক নালী, পরিপাক নালী, যেটাকে ইংলিশে বলা হয় অ্যালিমেন্টারি ক্যানাল। লিখতে হবে না, লেখা আছে পরিপাক নালী। আর একটা সাইড আছে গ্রন্থি। স্যার গ্রন্থি, গ্রন্থি তো আমরা পড়িনি। গ্রন্থি কী জিনিস তোমরা মোটা মোটা জেনে রাখো। গ্রন্থি হচ্ছে সেই জিনিস যেখান থেকে কিছু ক্ষরিত হয়। কি বললাম? আমাদের গ্রন্থি হচ্ছে সেই জিনিস যেখান থেকে কিছু ক্ষরণ হয়, যেখান থেকে কিছু ক্ষরিত হয়, সেটাকে আমরা গ্রন্থি বলবো। গ্রন্থির ডিটেলস আমরা পরে পড়বো, এখন আপাতত এইটুকু জেনে রাখো। এই যে বললাম পরিপাক নালী আর এই যে গ্রন্থি, আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমে পরিপাক নালীর কিছু পার্ট আছে যারা আমাকে ডাইজেস্টিভ সিস্টেমে পুরো হেল্প করে। আর এই গ্রন্থির কিছু গ্ল্যান্ড আছে, যে ইংলিশে বলা হয় গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডের কিছু গ্ল্যান্ড আছে যেগুলো আমাকে এই ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে। তো আমাকে জানতে হবে সারা কারা,
যেমন পরিপাক নালীর মধ্যে একটা জিনিস তোমরা হিসাব করে দেখো, আমরা প্রথমে কি করি, খাবার গ্রহণ করি। কোথা দিয়ে খাবার গ্রহণ করছি? মুখে। তার মানে আমি বলতে পারি যে পরিপাক নালীর প্রথম যে পার্টটা সেটা হচ্ছে মুখগহ্বর। আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি। আচ্ছা, মুখ দিয়ে খাবার খাওয়ার পর আমাদের কোথা থেকে পার্ট আসছে বলো? কোথা থেকে আসছে? ইসোফেগাস দিয়ে আসছে। ইসোফেগাস মানে গ্রাস নালীর কথা বলছি। আমাদের খাবারটা কোথা থেকে আসছে? গ্রাস নালী দিয়ে আসছে। আচ্ছা, গ্রাস নালী থেকে আসার পরে খাবারটা আসছে কোথায়? খাবারটা কোথায় আসে? খাবারটা আসে আমাদের পাকস্থলীতে। ভালো করে বুঝে নাও, প্রথমে আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর এই খাদ্যনালী দিয়ে খাবার আসছে, খাবার আসার পর সেই খাদ্যনালীর সঙ্গে কার অ্যাটাচমেন্ট আছে? না, এই পাকস্থলীর অ্যাটাচমেন্ট আছে, যেটাকে ইংলিশে বলা হয় কি, স্টমাক। তো আমরা কোথায় আসছে খাবারটা? পাকস্থলীতে আসছে। স্যার পাকস্থলী থেকে কোথায় যায়? মনে রাখবে, পাকস্থলী থেকে যায় ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে, ক্ষুদ্রান্তে যায়। স্যার ক্ষুদ্রান্ত থেকে কোথায় যায়? ক্ষুদ্রান্ত থেকে যে খাবারে, ওখানে তো বললাম ক্ষুদ্রান্তে সমস্ত খাবারের যে সরল রূপ এইখানে পরিণত হয়। সব ক্ষুদ্রান্তে কি হয়? জটিল খাবার ভেঙে একদম সরল খাবারে পরিণত হয় এবং এখানে ছোট ছোট ভিল্লি থাকে, রক্তের মাধ্যমে এখান থেকে শোষিত হয়ে যায়, অ্যাবজর্বেশন হয়ে যায়। বোঝা গেল? এবং অপাচিত অংশটা কিসের মাধ্যমে বেরিয়ে যায়? বৃহদন্ত্র। তো এই পরিপাক নালী এই 5টা জিনিস নিয়ে গঠিত। এক হচ্ছে মুখগহ্বর, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এই 5টা পার্ট নিয়ে আমাদের পরিপাক নালী তৈরি। স্যার গ্রন্থি কি কাজ এখানে? আরে গ্রন্থির কি কাজ? দেখো, গ্রন্থি থেকে আমাদের কি হয় না, কিছু ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় না, এনজাইম, যেটাকে বাংলায় বলা হয় উৎসেচক। কি ক্ষরণ হয় বলো? উৎসেচক ক্ষরণ হয়। স্যার কী কী গ্ল্যান্ড থেকে কী কী উৎসেচক ক্ষরণ হয় পড়বো পরে, কিন্তু কী কী গ্ল্যান্ডের মধ্যে যুক্ত আছে সেগুলো ভাবো। কোন কোন জায়গা থেকে বেরোয়? একটা হয় আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, যেটাকে বলা হয় লালা গ্রন্থি। কী গ্রন্থি? লালা গ্রন্থি থেকে লালা বের হয়। স্যার লালা কোথায় বের হয়? না আমাদের মুখে। আমরা যখন চেবাই, খাবার যখন চেবাই দেখেছো, ওর সঙ্গে একটা লালা রস মিশ্রিত হয়, নাহলে তো আমরা খাবার গিলতেই পারবো না। তো এই লালা গ্রন্থি থাকে আমাদের মুখ বিবরে, কোথায় থাকে না থাকে আমি ডিটেলসে পড়াবো। তো ওখানে কি হয়? লালা মিশ্রিত হয়। আচ্ছা স্যার, এখানে তো লালা মিশ্রিত হলো, ঠিক আছে, এখানে আমরা খাবার চেবাচ্ছি, লালা মিশ্রিত হলো। এরপর তো স্যার সোজা একদম এখান থেকে এই যে আমাদের খাদ্য নালী থেকে কোথায় চলে আসে বললাম? পাকস্থলীতে চলে আসে। কোথায় চলে আসে? পাকস্থলীতে। আরে পাকস্থলীতেও কিছু গ্ল্যান্ড থাকে, কিছু ক্ষরণ হয়, যেটা আমাদের খাবার পাচিত করতে সাহায্য করে। তো কি আছে না, পাকস্থলীতে কি আছে? পাক গ্রন্থি আছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি বলা হয় বলো? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাক গ্রন্থি। স্যার পাক গ্রন্থি থেকে কোথায় আসে? ক্ষুদ্রান্তে আসে। স্যার ক্ষুদ্রান্ত কিছু গ্ল্যান্ড আছে? হ্যাঁ, ক্ষুদ্রান্তের মধ্যে কোনো গ্ল্যান্ড নেই, কিন্তু খাবারটা যখন ক্ষুদ্রান্তে আসে তখন সেখানে কিছু গ্ল্যান্ডের মাধ্যমে ক্ষরিত হয়ে কিছু এনজাইম যায়। তার মধ্যে যকৃৎ বা লিভার যেটাকে বলি আমরা, এটা একটা গ্ল্যান্ড, এখান থেকে কিছু ক্ষরিত হয়ে যায়। স্যার আর কোথায় ক্ষরিত হয়ে যায়? কারণ ক্ষুদ্রান্ত আমার লাস্ট স্টপেজ, ক্ষুদ্রান্তের পর খাবার আর কোথাও যায় না, ওখান থেকে সোজা রক্তে মিশে যাচ্ছে এবং অপাচিত অংশটা বৃহদন্ত্র দিয়ে, পায়ু দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষুদ্রান্তের পর তো কোথাও যায় না। তাহলে ক্ষুদ্রান্তে শুধুমাত্র যকৃৎ হেল্প করে তা নয়, আরেকটা জিনিস হেল্প করে, সেটা হচ্ছে অগ্নাশয়, যেটাকে আমি ইংরেজি কী বলি? প্যানক্রিয়াস বলি। কী বলি? প্যানক্রিয়াস। তাহলে মনে রাখবে, পরিপাক নালী যেমন এই 5টা পার্ট নিয়ে তৈরি, তেমনি গ্রন্থিও 4টে পার্ট নিয়ে তৈরি। একটা লালাগ্রন্থি, পাকগ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। মনে রাখবে, যকৃৎ এবং অগ্নাশয় এই দুটো আমাকে কোথায় হেল্প করে না, যখন খাবারটা আমার ক্ষুদ্রান্তে চলে আসে তখন এই দুটো পার্ট কিন্তু হেল্প করে। যকৃতে খাবার যায় না, মনে রাখবে, কোনো খাবার কিন্তু যকৃতের মধ্যে যায় না। আমি এখানে কোথাও লিখেছি কি যকৃতে খাবার যায়? না স্যার, পাকস্থলী থেকে সোজা ক্ষুদ্রান্তে চলে আসে। কিন্তু যকৃৎ থেকে, লিভার থেকে যে জুস বেরোয়, আমরা পড়বো বাইল জুস বেরোয়, যেটা আমাদের ক্ষুদ্রান্তে এসে কিন্তু হেল্প করে। আবার প্যানক্রিয়াসে কোনো খাবার যায় না, প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড, একটা গ্রন্থি। তো ওই প্যানক্রিয়াস থেকে কিছু ক্ষরণ হয়, ক্ষরণ হয়ে কোথায় আসে? ক্ষুদ্রান্তে, ওখানে হেল্প করে। তো খাবার যখন আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যায় ক্ষুদ্রান্তে, তখন সব ধরনের খাবার কিন্তু ওখানে পাচিত হয়ে যায়, লাস্ট ফিনিশিং একদম। ঠিক আছে? তো এই 4টে গ্রন্থি আমাদেরকে হেল্প করে। এবার আমরা কি পড়বো না, একটা একটা পার্টকে পড়বো। প্রথমে কি আছে বলো? মুখগহ্বর। তো আমরা মুখগহ্বর সম্পর্কে পড়বো। তারপরে আছে গ্রাসনালী, তো আমরা গ্রাসনালী সম্পর্কে পড়বো। তো এই এক একটা পরিপাক নালীর পার্ট এবং এক একটা গ্রন্থি আমরা পড়বো। যখন আমরা মুখগহ্বর পড়বো, তখন মুখগহ্বরের সঙ্গে কোন গ্রন্থি জড়িত আছে? স্যার লালা গ্রন্থি জড়িত আছে, তো আমরা লালা গ্রন্থি পড়বো। যখন আমরা পাকস্থলী পড়বো, পাকস্থলীর সঙ্গে কোন গ্রন্থি জড়িত আছে? স্যার পাক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড জড়িত আছে। এখানে কী কী গ্ল্যান্ড আছে, কী কী হয় না হয় পড়বো। বোঝা গেল? যখন আমরা ক্ষুদ্রান্ত পড়বো, তখন এই দুটো গ্ল্যান্ড জড়িত আছে, যকৃৎ এবং অগ্নাশয়। তখন আমরা যকৃৎ অগ্নাশয় পড়বো। তো আমরা স্টার্টিং করবো কোথা থেকে? মুখগহ্বর থেকে, যেটা ইংলিশে বলা হয় বাকল ক্যাভিটি। কিন্তু আমি এই জিনিসগুলো যেটা বললাম একটা ছক আকারে তোমাদের দেখিয়ে দিই, তাহলে একবারই তোমাদের মনে থাকবে পুরো ব্যাপারটা। দেখে নাও।
দেখো পরিপাক নালীর মধ্যে আমরা কি কি পেলাম বলো, মনে করো পরিপাক নালী অ্যালিমেন্টারি ক্যানেলের মধ্যে আমরা 5টা পার্ট পেয়েছিলাম বললাম। এক হচ্ছে মুখগহ্বর, 2 হচ্ছে গ্রাস নালী, মুখগহ্বরকে ইংলিশে কি বলে বাকল ক্যাভিটি, গ্রাস নালী হচ্ছে ইসোফেগাস, পাকস্থলী হচ্ছে স্টমাক, 4 নম্বরে ক্ষুদ্রান্ত যেটাকে বলে স্মল ইন্টেস্টাইন, আর 5 নম্বরে বলে লার্জ ইন্টেস্টাইন বা বৃহৎন্ত্র। ঠিক আছে, এটা পরিপাক নালীর পার্ট। আচ্ছা এখানে দেখো নেক্সট আছে, এখানেই আছে গ্রন্থির নাম, গ্ল্যান্ড নেম। কী কী গ্ল্যান্ড আমাদের জড়িত আছে, এক হচ্ছে লালা গ্রন্থি, 2 হচ্ছে পাক গ্রন্থি যেটাকে বলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আর এটা স্যালাইভারি গ্ল্যান্ড, 3 নম্বরে হচ্ছে যকৃৎ লিভার, আর 4 নম্বরে হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ঠিক আছে, তো একটা ছকের মাধ্যমে তোমাদের দুটো পার্টি আমি দেখিয়ে দিলাম, পরিপাক নালী এবং কী কী গ্ল্যান্ড জড়িত আছে। নেক্সট দেখো, তো আমরা এখন যেটা পড়বো সেটা আমরা প্রথমে কোথা থেকে স্টার্ট করবো না এখান থেকে স্টার্ট করবো। তো প্রথমে আমরা পড়ছি মুখগহ্বর বা বাকল ক্যাভিটি। দেখো নেক্সট দেখো, দেখো মুখগহ্বর ছবিটা দেখেছো কি ডেঞ্জারাস ছবি দিয়েছি। দেখো আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি অবশ্যই বলবে তোমাদের কেমন লাগছে এই পড়ানোটা, ঠিক আছে। দেখো যাতে তোমাদের এনসিআরটি বই খুলে না আবল তাবল পড়তে না হয়, কারণ এনসিআরটির মধ্যে পুরো সাজিয়ে গুছিয়ে কোনো কিছুতে নেই, ওর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো থেকে আমরা নোট বার করে নিয়ে আসি। ঠিক আছে, তো জাস্ট যদি ভালো লাগে কমেন্ট এবং লাইক একটা কমেন্ট করে যাও স্যার কেমন লাগছে, তাহলে ওটাই আমাদের মোটিভেশন ভাই, ওটাই মোটিভেশন যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, তো আরও মেহনত আর দেখতেই পাচ্ছ কীভাবে কন্টেন্ট সাজিয়েছি তোমাদের জন্য। মানে আচ্ছা আচ্ছা পেড কোর্সও দেখবে এত সুন্দরভাবে, মানে এত পরিশ্রম করে দেখবে, এত সুন্দর পিপিটি বানানো থাকে না অনেক পেড কোর্সে। ঠিক আছে, তো ফ্রিতে পাচ্ছ, তো এই জিনিসটাকে পুরো ফায়দা নাও এবং দারুণভাবে পড়ো আর কি, আমি এটাই বলতে চাইছি। আর নোট বানাতে থাকো, নোট বানাতে, আমি বারবার বলি তোমরা নোট বানাতে থাকো, নোট বানিয়ে পড়তে থাকো, পরীক্ষার সময়তে খুব হেল্প পাবে। ঠিক আছে, যখন রিভিশন দেবে খুব হেল্প পাবে তোমরা। আর ভালো লাগলে বললাম অবশ্যই কমেন্টে বলে যাও যে কেমন লাগছে, আর কিছু না। চলো মুখগহ্বর বা বাকল ক্যাভিটি, দেখো আমাদের নিজেদের মুখের কথা ভাবো, এই ছবিটা দেখো, এটা হচ্ছে বাকল ক্যাভিটি বা মুখগহ্বর। আমাদের মুখের মধ্যে কী কী আছে স্যার, কী কী আছে স্যার? আমাদের মুখের মধ্যে দাঁত আছে। কি থাকে? দাঁত থাকে। শুধু কি দাঁত থাকে? না, দাঁত ছাড়া জিভ আছে, জিহ্বা যেটাকে কি বলি টাং, দাঁতকে কি বলি টিথ। আর কি থাকে? আর কি থাকে এই মাত্র বলেছি, দাঁত জিভ ছাড়া যখন আমরা খাবার চেবাই খাবারের মধ্যে এক ধরনের লালারস মেশে। এই লালারসটা আসে কোথা থেকে না স্যার লালা গ্রন্থি থেকে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। কোথা থেকে আসে? স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে আমাদের লালা আসে। তার মধ্যে মুখগহ্বরের মধ্যে 3টে পার্ট মনে থাকবে, 1 থাকে দাঁত, 2 থাকে জিভ, আর 3 থাকে লালা গ্রন্থি। আর কিছু আমাদের ডাইজেস্টিভ থাকে তো অনেক কিছু, কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে এই 3টে পার্ট ছাড়া কিছু আছে না স্যার। তো আমরা প্রথমে কী নিয়ে পড়বো স্যার? দাঁত নিয়ে পড়বো। স্যার দাঁতের পরে কী নিয়ে পড়বো? জিভ নিয়ে পড়বো। স্যার তারপরে কী নিয়ে পড়বো? লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড। তো প্রথমে আমরা দাঁত, দেখো দাঁতের ডিটেলস একদম ছবির মাধ্যমে তোমাদের যা কিছু ডাউট আছে মনের, আজকে পড়ার কোনদিন থাকবে না, এত সুন্দরভাবে ছবির মাধ্যমে তোমাদের আমি শেখাবো আজকে। চলো দাঁত বা টিথ, তোমাদের দাঁত কটা থাকে স্যার? এটা কোনো ব্যাপার হলো, আমাদের 32টা দাঁত, কারো কারো তো উঠে গেছে না, তুলে ফেলতে হয়েছে, অনেক কিছু ব্যাপার হয়। যাই হোক অবশ্যই কমেন্টে জানাবে কাদের 32টা দাঁত নিয়ে এখন আর। দেখো দাঁতের শুধু কটা দাঁত আছে এটা ইম্পর্টেন্ট নয়, আমাদের জানতে হবে যে দাঁতের পার্ট কী কী হয়। দেখো দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের দাঁতে যেটুকু পার্ট দেখতে পাই না, যে হার্ড পার্টটা দেখতে পাই যেটার মাধ্যমে আমরা চেবাচ্ছি, ওটা দাঁতের না কিছুটা অংশ, জাস্ট কিছুটা পার্ট। কিন্তু অ্যাকচুয়াল দাঁত আছে তো মাড়ির ভেতরে। অ্যাকচুয়াল দাঁতের যে কার্যকারিতা, যার যে পুষ্টি পাচ্ছে, যার যে যা কিছু পাচ্ছে সব কিছু কোথায় হচ্ছে স্যার? মাড়ির ভেতরে, যেটা আমরা চোখে দেখতেই পাচ্ছি না, এত কাজ চলে ওখানে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে দাঁতের মধ্যেও শিরা উপশিরা সমস্ত কিছু রক্তজালক থাকে। স্যার রক্তজালক? দাঁতের মধ্যে তো কোথাও আমরা রক্তজালক দেখতে পাই না। আরে দাঁতের মধ্যে থাকে, কারণ দাঁতেরও তো পুষ্টি দরকার। আরে দাঁতের ক্যালসিয়াম দরকার না দরকার নেই? তো ক্যালসিয়াম আসবে কোথা থেকে? তো আমরা যে খাবারটা খাচ্ছি পাচিত হওয়ার পর এখানে তো ব্লাড দরকার না, ব্লাড যদি না আসে তো খাদ্যগুণ নিয়ে কে আসবে? তো ব্লাড আসার জন্য ওখানে রক্তজালক দরকার আছে, তাই না? তো শিরা উপশিরা সমস্ত কিছু কিন্তু এখানে বিরাজ করে, কিন্তু আমরা চোখে সেটা দেখতে পাই না। যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দাঁতের উপরের পার্ট যেটাকে আমরা কি বলি? এনামেল বলি, এনামেল। মনে রাখবে এই এনামেল হচ্ছে সবথেকে হার্ড পার্ট, সবথেকে শক্ত একটা অংশ আমাদের শরীরের মধ্যে। এনামেল কি? দাঁতের বাইরে যে কঠিন সাদা রঙের যে স্তরটা থাকে সেটা হচ্ছে এনামেল। আর এনামেল কি বললাম? আমাদের পুরো মানব দেহের, আমাদের পুরো শরীরের মধ্যে সবথেকে কঠিনতম অংশ কি স্যার? এনামেল। আর একটা পার্ট আছে যেটাকে বলা হয় ডেন্টিন। কি বলা হয়? ডেন্টিন। স্যার ডেন্টিন কি? ডেন্টিন হচ্ছে এই এনামেলের ঠিক নিচে, এনামেলের ঠিক নিচে
ঠিক নিচে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা এনামেলের ঠিক নিচে, এটা কিন্তু এটাকে বলা হয় ডেন্টিন। এর কাজ কি, দাঁতের যে কাঠামোটা তৈরি করেছে, এই যে এনামেলটা যেটার উপরে টিকে আছে সেইটা হচ্ছে ডেন্টিন। বলতে পারো যে দাঁতের কাঠামো তৈরি করার ব্যাপারে আমাদের ডেন্টিন হেল্প করে। যদি কোশ্চেন আসে দাঁতের কাঠামো তৈরি করে কে, স্ট্রাকচার তৈরি করে কে, মনে রাখবে ডেন্টিন। ভুল করে কিন্তু এনামেল করে দিও না। এরপরে থাকে এই যে পার্টটা, ওটা অন্য কালার দিয়ে দেখায় ভালো লাগবে, এই কালারটা দেখায়, এই যে পার্টটা। স্যার এই পার্টটা কী পার্ট? এটা হচ্ছে পাল্প, ইংলিশে লিখছি সুবিধা হবে, পাল্প। এটাকে অনেকে পাল্প ক্যাভিটিও বলে, অনেক ধরনের নাম আছে, অনেকে পাল্প চেম্বারও বলে। এর মধ্যে কি থাকে না, এটা হচ্ছে নরম অংশ। এখানেই অ্যাকচুয়ালি কি থাকে, রক্ত নালী, তারপরে স্নায়ু। দেখেছো দাঁতে যার ব্যথা হয় সে বুঝতে পারে, আমার হয়েছে আমি জানি। দাঁতে যার ব্যথা হয় না পুরো ভুলি দেবে সব কিছু, দুনিয়া ভুলা দেঙ্গে, এত ব্যথা, কারণ এইখানে স্নায়ু রক্তনালী সব কিছু থাকে। এই পার্টটাকে কি বলা হয়, পাল্প। কোথাও পাল্প ক্যাভিটি থাকে, কোথাও কি থাকে, পাল্প ক্যাভিটি থাকে, আবার কোথাও পাল্প চেম্বার থাকে। তো যাই থাক মনে রাখবে এর ভেতরে রক্তনালী এবং স্নায়ু আছে এবং দাঁতের মাঝখানে খুব নরম অংশ এটা। তাহলে তিনটে পার্ট পড়লাম, এনামেল, ডেন্টিন, পাল্প। স্যার এইভাবে ভালো লাগছে না, একটু লিখে সুন্দরভাবে একটু অ্যানিমেশনের মাধ্যমে এলে খুব ভালো হয়। চলো সেইভাবেই দেখা যাক। এই যে চলে এসছে, দেখো দাঁতের উপাদান কী কী পড়লাম আমরা, এনামেল পড়লাম, ডেন্টিন পড়লাম, পাল্প ক্যাভিটি পড়লাম। যা যা লেখা আছে বলে দিয়েছি, দুবার রিপিট করে সময় নষ্ট করবো না, দিয়ে দেবো নোট, তোমরা এখান থেকে পড়ে নেবে। চলো নেক্সট দেখো, ছবির মাধ্যমে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রাউন, একটা হচ্ছে নেক, একটা হচ্ছে রুট। এটা কি জিনিস স্যার, চলো এটাও দেখা যাক। দেখো ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে ক্রাউন আছে না, ক্রাউনকে বাংলায় বলা হয় চূড়ো, মানে দাঁতের যে সাদা অংশটা বাইরে দেখা যায় না, সাদা যে পার্টটা দেখা যায় সেটাকে বলা হয় ক্রাউন। এটা থেকে কোশ্চেন আসে না, বিশাল কিছু জানার প্রয়োজন নেই। আর নেক যে পার্টটা, এটাকে বলা হয় গ্রীবা, মানে মাড়ির সাথে যে লেগে থাকে, মাঝের অংশটা যেটা মাড়ির সাথে লেগে থাকে সেটাকে বলা হয় নেক। আর রুট যেটা, রুট এই যে এই পার্টটা যেটা রুট পার্ট, এটা হচ্ছে দাঁতের যে অংশটা চোয়ালের হাড়ের ভেতরে থাকে, সকেট টাইপের থাকে। তো চোয়ালে হাড়ের ভেতরে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় রুট। বাস এ নর্মাল জেনে রাখো, এগুলো থেকে প্রশ্ন খুব একটা দেয় না। তিনটে পার্ট থাকে, ক্রাউন, নেক আর রুট। এই যে এখানে লেখা আছে, একবার জাস্ট দেখে নিও, তিনটে পার্ট আছে, ঠিক আছে। কিন্তু স্যার ওই সব পার্ট কোথায় যেটা আমরা পড়ি, ইনসিজার কোথায় পড়ি, কী সব নাম আছে না, ক্যানাইন, প্রিমোলার, ওই সব পার্ট চাই, বা বেবিদের কটা থাকে, অ্যাডাল্টদের কটা থাকে, সব আসছি। নেক্সট দেখো, আমরা জানি, কি জানি, কিছুই জানি না। আমরা জানি যারা অ্যাডাল্ট থাকে, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, তাদের কটা দাঁত থাকে না 32টা। আর যারা বেবি, চাইল্ড, একদম ছোট, 1 থেকে 3-4 বছর বয়স, তাদের কটা দাঁত থাকে না 20টা। অ্যাডাল্টদের যে 32টা দাঁত থাকে, স্যার এই 32টা দাঁতের তো নাম জানতে হবে, কটা কি থাকে এবং তার কি ফর্মুলা থাকে, এবং বেবিদের 20টা কেন, কোন দাঁতটা মিসিং থাকে, তো এই ব্যাপারে আমরা জানবো। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, যে দাঁতের যে স্টাডি, দাঁত নিয়ে যে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয় বলো তো, ওডোন্টোলজি বলা হয়। অ্যাকচুয়ালি সরি, আচ্ছা আমি এখানেই বলে দিচ্ছি কি বলা হয়। অ্যাকচুয়ালি এটা ডোন্টোলজি উচ্চারণ হয়, কিন্তু লেখার সময় ওডোন্টোলজি লেখা হয়। হ্যাঁ, ওডোন্টোলজি বলা হয়, কিন্তু বলার সময় কি বলবে, ডন্টোলজি। দাঁত নিয়ে পড়াশোনা করা, স্টাডি অফ টিথ, ঠিক আছে। আচ্ছা আরেকটা পার্ট তোমাদের বলে রাখি, আমরা যখন এনামেল পড়ছিলাম, অ্যাকচুয়ালি দাঁতের যে শক্ত যে পার্টটা, দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। পরীক্ষায় কোশ্চেন এসে দেখবে যে 4টে অপশান দেবে, এর মধ্যে বলবে যে কোনটার আধিক্য সব থেকে বেশি। মনে রাখবে ক্যালসিয়াম ফসফেট অনেক পরিমাণে থাকে, ক্যালসিয়াম কার্বনেটের থেকে অনেক বেশি পরিমাণে থাকে, মনে থাকবে। তো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট দুটো নিয়ে তৈরি, কিন্তু ক্যালসিয়াম ফসফেটের মাত্রা সব থেকে বেশি থাকে। ওকে, চলো এবার আমরা পড়বো যে আমাদের যে 32টা দাঁত আছে, 32টা দাঁত কীভাবে ডিভিশন করবো অ্যাডাল্টদের ক্ষেত্রে এবং চাইল্ডদের ক্ষেত্রে, সেটা দেখো ভালো করে বুঝবে।
আমি এটা কাদের কথা বলছি? প্রাপ্ত বয়স্কদের জন্য, অ্যাডাল্টদের জন্য। আমি কটা দাঁত বললাম? 32টা। এবার একটা জিনিস ভাবো, আমি যদি 32টা দাঁতের নাম মনে রাখতে যাই, খুব কঠিন। সেই জন্য আমি কি করব, দুটো ভাগে ভাগ করে নেবো। স্যার কোন দুটো ভাগ? না, ওপরের চোয়াল, এই যে ওপরের চোয়াল আর নিচের চোয়াল, ব্যাপার তো একই। আমার ওপরের চোয়ালে যে কটা দাঁত থাকবে, ওপরের চোয়ালে আমার যে কটা দাঁত থাকবে, নিচের চোয়ালেও আমার সেই দাঁত থাকবে, সেম দাঁত থাকবে, আলাদা কিছু থাকবে কি? থাকবে না। তো সেই জন্য আমি প্রথমে ভাগ করে নিলাম, ওপরের চোয়াল নিচের চোয়াল হলো। তাহলে আমরা এই ভাগটা কীরকম হলো? 16 + 16। স্যার মনে রাখা ভেরি ইজি। আমি যদি বলি এখানে 16টা মনে রাখতে হবে না, এখানে 8টা শুধু মনে রাখবে। কী রকম? আমি যদি এর মাঝে, আমি ধরো একটা চোয়ালে ধরলাম, ওপরের চোয়ালে ধরলাম, আমি যদি এর মাঝে ভাগ করে দিই, আরে ওপরের চোয়ালে কটা দাঁত আছে? 16টা। আমি যদি মাঝে ভাগ করে দিই, তাহলে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা পার্ট হওয়ার কথা। আর এদিকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই যে ছবিতে একটু প্রবলেম আছে, ছবিতে প্রবলেম নেই, অ্যাকচুয়ালি আক্কেল দাঁতের ব্যাপারটা থাকে, তো সেই জন্য এটা আছে। আমি নিচের পার্টটা ধরে তোমাদের বোঝাই। আমি প্রথমে উপরের চোয়াল নিচের চোয়াল দুটো ভাগ করে নিলাম, ভালো করে বুঝো। 16টা। আমাদের উপরের চোয়ালে যটা দাঁত থাকবে, নিচের চোয়ালে সেম দাঁত থাকবে। এটুকু ক্লিয়ার হলো? ওকে স্যার। এবার আমি নিচের চোয়ালটা ধরছি, নিচের চোয়ালটা কী করলাম? মাঝখান থেকে ভাগ করে দিলাম। মাঝখান থেকে ভাগ করে দিলাম মানে কি? এই দিকে থাকবে 8টা, দেখো 1 2 3 4 5 6 7 8, আর এদিকেও থাকবে 8টা। অন্য কালার দিয়ে দেখাই, 1 2 3 4 5 6 7 8। আমি জানি না ছবিটার মধ্যে কিছু ডিস্টার্ব আছে হয়তো, কারণ এখানে উইজডম টিথ আক্কেল দাঁতের ব্যাপার আছে, তো সেই জন্য এটা আসছে না। যাই হোক, তোমরা বোঝো, আমি তোমাদের অন্য ছবি দিয়েও বুঝিয়ে দেবো। এর পরের স্লাইডে একটা ভালো ছবি আছে, একদম এনসিআরটি ফটো, আমি ওটা দিয়ে বুঝিয়ে দেবো। তো তোমাদেরকে মোটামুটি একটা বোঝার চেষ্টা করো যে ওপরের চোয়াল নিচের চোয়াল 16টা। আমি যদি মাঝখান থেকে ভাগ করি, তাহলে এই দিকেও 8টা পাবো এবং এদিকেও 8টা পাবো। আমি প্রথমে কি করব, এই দিকের 8টার ব্যাপারে জানবো। যদি আমি এই দিকের 8টার ব্যাপারে জানতে পারি, তাহলে আমাদের এই দিকেও 8টার ব্যাপারে আমরা জেনে যাব। যদি আমাদের নিচের চোয়ালটা পুরো কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা উপরের চোয়াল সম্পর্কেও আমার ধারণা চলে আসবে। তাহলে আমাদের জানতে কি হবে বলো? আমাদের জানতে হবে নিচের চোয়ালের এই সাইডের যে 8টা আছে, এই 8টা পার্ট সম্বন্ধে জানবো। ঠিক আছে? ওকে স্যার, নো প্রবলেম। মনে রাখো, আমাদের সাধারণত 4 ধরনের দাঁত থাকে। কি কি দাঁত থাকে? একটা হচ্ছে কৃন্তক, আমি দেখো বাংলা এবং ইংরেজি দুটোই বলে দিচ্ছি। কৃন্তক, যেটাকে বলা হয় ইনসিজার। 2 নম্বরে মনে রাখবে ছেদক। কি দাঁত থাকে? ছেদক, যেটাকে বলা হয় ক্যানাইন। 3 নম্বরে থাকে পূরব পেশক, যেটাকে ইংলিশে বলা হয় কি? প্রিমোলার। আর 4 নম্বরে থাকে পেশক, যেটাকে বলা হয় মোলার। তো আমাদের এই 4 ধরনের দাঁত থাকে। ঠিক আছে? একটা ছক আছে, আমি ছকটা তোমাদের দেখাই, তাহলে আরও ইংলিশ বাংলা দুটো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কৃন্তক, ছেদক, পূরব পেশক, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আমি কি বলেছি তোমাদেরকে? যে আমি এই 8টা দাঁতের নাম জানবো। মনে রাখবে, এই ছবিটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই ছবিটা চেঞ্জ করে দিচ্ছি। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে চলে এসো, একদম এনসিআরটির ফটো লাগিয়েছি। দেখো, ধরো এটা একটা চোয়ালের ছবি দেখিয়েছে, এটা একটা কি দেখিয়েছে? একটা চোয়ালের ছবি দেখিয়েছে। ঠিক আছে? আমি একটা চোয়ালে দেখবো, তাহলে আরেকটা চোয়াল পেয়ে যাবো। এবং কি করেছে? একটা চোয়ালের অর্ধেক করে দিয়েছে, মানে এই দিকে 8টা দাঁত আছে, এই দিকে 8টা দাঁত আছে। তো প্রথমে আমি এই দিকে যে 8টা দাঁত আছে দেখবো, এই দিকের 8টা দেখা মানে এই দিকেরও 8টা কমপ্লিট হয়ে যাওয়া। তো দেখো, প্রথমে যে সামনের দিকে দুটো দাঁত আছে না, সামনের দিকে যে দুটো দাঁত আছে, এই দুটো দাঁতকে কি বলা হয়? কৃন্তক বলা হয়, যেটাকে আমরা ইংলিশে বলি ইনসিজার। আলাদা আলাদা কালি দিয়ে দেখাবো। তারপরে যে দাঁত আছে সেটাকে বলা হয় ছেদক, ক্যানাইন। এই যে এই দাঁতটা হচ্ছে ছেদক বা ক্যানাইন। ঠিক আছে? তারপরে যে দাঁতটা আছে, দেখো অন্য কালার দিয়ে দেখায়, তারপরে আছে প্রিমোলার, যেটাকে বলা হয় পূরব পেশক। কটা আছে? দুটো। এই যে দুটো। ঠিক আছে? তারপরে কি আছে? পেশক। পেশক কটা থাকে? 3টে থাকে। এই যে 1টা 2টো 3টে। তো তোমরা এবার লক্ষ্য করে দেখো, আমি কি কি লিস্ট পেলাম এখানে বলো। প্রথমে পেলাম কৃন্তক। কটা পেলাম বলো? স্যার কৃন্তক পেলাম 2টো। তারপরে কি পেলাম? তারপরে এটা কি পেলাম বলো? ছেদক পেলাম। স্যার ছেদক কটা পেলাম? ছেদক পেলাম 1টা। তারপর দেখো কি পেলাম? পূরব পেশক পেলাম। এই যে এটা একটা কি পেলাম? পূরব পেশক, যেটাকে বলা হয় কি? প্রিমোলার বা পূরব পেশক। এটা কটা পেলাম স্যার? এটা পেলাম 2টো। তারপরে কি আছে? পেশক। এই যে এটা একটা, এই যে 3টে। এই 3টে কি বললাম? 1 মিনিট। এই 3টে কি বললাম? পেশক, যেটাকে বলে মোলার। কটা পেলাম? 3টে। আরে পেলাম কিনা বলো? তাহলে আমি একটা সাইডের জানলাম, এই সাইডেরটা আমি জেনে গেলাম, এই সাইডেরটা ডিটেলস আমি জেনে গেলাম যে স্যার কৃন্তক 2টো, ছেদক 1টা, পূরব পেশক 2টো, পেশক 3টে। তো আমি যদি এই দিকেরটা জানি,
তাহলে আমার এই দিকেরটাও তো সেম হবে। আমি এটা একটা চোয়ালের কথা বলছি, কিন্তু বারবার বলছি একটা চোয়াল। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে 4টে পাবো এই পুরো চোয়ালটাতে। ঠিক আছে স্যার, এই দিকে দুটো থাকলে এই দিকেও দুটো থাকবে, ওকে, নো প্রবলেম। ছেদক যদি একটা থাকে, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে দুটো হয়ে যাবে। এই যে এখানে একটা ছেদক, এখানে একটা ছেদক, হলো কি না? ঠিক আছে স্যার। স্যার পূরব পেশক আমার দুটো আছে, এই যে পূরব পেশক কটা আছে বলো? পূরব পেশক আছে দুটো। তাহলে আমার এই সাইডেও নিশ্চয়ই দুটো থাকবে পূরব পেশক, তো আমার এখানেও 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে টোটাল পূরব পেশক কটা হয়ে গেল? 4টে। স্যার পেশক কটা ছিল এখানে? স্যার পেশক 3টে ছিল, এই দিকে 3টে ছিল, তার মানে এই দিকেও 3টে থাকবে। তার মানে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই হয়ে যাবে 6টা। তার মানে টোটাল কটা হলো? 4 আর 2 6, 6 আর 4 10, আর 6 16। তাহলে আমার নিচের চোয়ালটা, এই কমপ্লিট নিচের চোয়ালটা আমার 16টা দাঁত হলো। হ্যাঁ স্যার, 16টা দাঁত হয়ে গেছে। তার মানে আমি যদি আর একটা চোয়ালের সঙ্গে অ্যাড করি তাহলে এখানেও 16টা দাঁত হবে। তাহলে টোটাল 32টা দাঁত হচ্ছে কি না? বলো 32টা হচ্ছে কিনা? এটা হচ্ছে 32টা দাঁতের হিসাব। এবার এদিকে লক্ষ্য করো, আমি এখানে কিসের মাধ্যমে পেলাম জিনিসটা? এটার মাধ্যমে পেলাম, এটার মাধ্যমে পুরো হিসাবটা পেয়ে গেলাম। 2 1 2 3, মনে রাখবে এটাই হচ্ছে দাঁতের ফর্মুলা। 2 1 2 3 কাদের জন্য? প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য। এটাই হচ্ছে দাঁতের ফর্মুলা 2 1 2 3। এরপর যদি বুঝতে না পারো কিছু করার নেই, না, করার আছে। আমি আরেকটা সুন্দর তোমাদের ছকের মাধ্যমে, যদি এখানেও বুঝতে না পারো এরপর দেখো, এখানে ক্লিয়ার না? ডিটেলসে ক্লিয়ার? কৃন্তক, ছেদক, পূরব পেশক, পেশক। কৃন্তক আমি বলছি ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আবার বলে দিচ্ছি ইনসিজার থাকে আমাদের দুটো। আমি একটা চোয়ালের কথা বলছি, বারবার বলছি একটা চোয়ালের কথা বলছি। এই চোয়ালটা ক্লিয়ার হলে এই চোয়ালটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? মানে একটা সাইডে কথা বলছি, একটা চোয়ালের মধ্যে দুটো পার্ট করে নিয়েছি আমি। দুটো ছেদক থাকে একটা, পূরব পেশক থাকে দুটো, পেশক থাকে 3টে। 2 দিয়ে গুণ করে দিলাম, একটা চোয়াল কমপ্লিট হয়ে গেল। এখানে 16টা, মানে এদিকেও 16টা। এখানে বুঝতে না পারলে নেক্সট দেখো, এখানে যদি ক্লিয়ার না হয়ে থাকে এরপর হয়ে যাবে। কিন্তু ফর্মুলাটা মনে রাখবে 2 1 2 3 অ্যাডাল্টদের দাঁতের ফর্মুলা এখান থেকে এসেছে, এই জায়গাটা থেকে এসেছে। আমরা আজ পর্যন্ত মুখস্থ করে এসেছি কিন্তু জিনিসটা কি বুঝতে পারিনি। দেখো নেক্সট স্লাইড দেখো, এটা কিন্তু এনসিআরটির ফটো। হ্যাঁ চলো দেখো এই ছকটা দেখো, যদি বুঝতে না পেরে থাকো এখানে 100% বুঝে যাবে। লক্ষ্য করো দাঁতের ধরন তো এই 4 ধরনের আছে, আমি বলে দিচ্ছি। কৃন্তক আছে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই তো। আমি এটা হচ্ছে উপরের চোয়াল, উপরের অর্ধেক চোয়াল, নিচের অর্ধেক চোয়াল। আমি যদি উপরের অর্ধেক চোয়ালকে পুরো করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে তো। আরে অর্ধেকটা আছে এখানে, অর্ধেকটা চোয়াল, মানে এই যে চোয়ালটা তার অর্ধেক দিয়েছে। তাহলে আমি যদি পুরোটা করতে চাই তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ছেদককেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, পূরব পেশককেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এবং পেশককেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত এলো? এখানে 4, এখানে 2, এখানে 4, আর এখানে 6। তাহলে টোটাল কটা এলো? 4 আর 2 6, আর 4 10, আর 6 16। তাহলে এখানে দেখো মোট 2 দিয়ে এটাও গুণ করে দিলে এখানে আমার কত আসছে? 16। নিচের অর্ধেক চোয়াল, মানে নিচের চোয়ালটা অর্ধেকটা দিয়েছে, তাহলে যদি পুরো করতে চাই তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে এলো 4, ঠিক আছে? এখানেও 2 দিয়ে গুণ করে দাও, এখানে এলো 2, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, এখানে এলো 4, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, এখানে এলো 6। তাহলে মোট কটা? 8টা। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলে কটা আসবে? 16টা। দেখো 16টা আর 16টা টোটাল 32টা এসছে কি না? এসছে তো, ব্যাস। এই ছকটা শুধু মনে রাখবে। আরে দেখো 2 1 2 3 যে ফর্মুলাটা আমি বারবার রিপিট করছি, এই হচ্ছে 2 1 2 3 ফর্মুলা। এই হচ্ছে 2 1 2 3 ফর্মুলা। এর উপরের চোয়াল, নিচের চোয়াল, যেটাই তুমি ধরো না কেন, 2 1 2 3 ফর্মুলা। ঠিক আছে, চলো স্যার এটা অ্যাডাল্টদের হলো। এবার বেবিদের জন্য কি, বাচ্চাদের জন্য কি আছে সেটা আমরা জানতে চাই। চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা তাহলে যদি এখানে বলে একটা জিনিস বলে দিই, তাহলে যদি বলে কৃন্তক, তাহলে আমাদের পুরো টোটাল মুখে কটা আছে? তাহলে মনে রাখবে 8টা আছে টোটাল। কৃন্তক টোটাল 8টা। আমি গুণ করে দেখালাম তোমাদেরকে, এই যে এখানে 4টে আর এখানে 4টে, টোটাল 8টা। যদি বলে ছেদক কটা আছে? ছেদক মনে রাখবে টোটাল আছে 4খানা, কারণ এখানেও যদি 2 দিয়ে গুণ করে দাও, দেখো এখানে 2টো আর এখানে 2টো, টোটাল কটা? 4টে। যদি বলে প্রিমোলার কটা আছে, তাহলে প্রিমোলারও দেখে নাও কটাগুলো আছে, এখানে 4টে আর এখানে 4টে, টোটাল কটা? 8টা। যদি বলে মোলার কতগুলো আছে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দেখে নিতে পারো কটা আছে। এই দেখো 6টা আর এখানে 6টা, টোটাল কটা? 12টা। টোটাল 32টা দাঁত। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে পুরো মুখের মধ্যে আমাদের পুরো বাকল ক্যাভিটি দাঁতের টোটাল কটা এ আছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম 2 1 2 3 2 1 2 3। মনে রাখবে যখন আমি বেবিদের ক্ষেত্রে বলছি না, বেবিদের ক্ষেত্রে হচ্ছে 2 1 0 2 2 1 0 2। স্যার এই ফর্মুলা সম্পর্কে ডিটেলস জানতে চায়। দেখো ইনসিজার মনে রাখবে
বাচ্চাদের ইনসিজার থাকে কটা? দুটো। আমি কিন্তু কিসের কথা বলছি? এই যে চোয়াল, এটা উপরের চোয়াল, এটা নিচের চোয়াল, ঠিক আছে? আমি নিচের চোয়ালটাকে দুভাগে ভাগ করছি, নিচের চোয়ালটাকে দুভাগে ভাগ করছি, এইদিকে একটা পার্ট আছে, এইদিকে একটা পার্ট আছে। তো আমি একটা পার্টের কথা বলছি, হ্যাঁ, নিচের চোয়ালের একটা পার্টের কথা বলছি। ইনসিজার কটা আছে? দুটো। স্যার ক্যানাইন কটা আছে? ক্যানাইন আছে মনে রাখবে এক পিস। যদি বলে প্রিমোলার কটা আছে? প্রিমোলার পুরো পেশক, মনে রাখবে প্রিমোলার বাচ্চাদের থাকে না। আর মোলার কটা আছে? মোলার মনে রাখবে বাচ্চাদের মোলার থাকে দুটো। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কী ছিল, ডিফারেন্স কী ছিল? না স্যার আমি বারবার বলছি একটা সাইডের কথা। যদি আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে ধরি, অ্যাডাল্টদেরও কিন্তু ইনসিজার দুটোই ছিল, দেখো 2, তার জন্য এখানে 2 মিলে গেছে। আমি যদি অ্যাডাল্টদের ধরি, ছেদক বা ক্যানাইন কটা ছিল? একটা। তো চাইল্ডদের ক্ষেত্রেও সেই একটাই আছে, দেখো একটা মিলে গেছে, দেখো একটা আর একটা মিলে গেছে না? আরে মিলেছে না মেলেনি বলো? এই দেখো এখানে দুটো মিলেছিল প্রথমে, এখানে একটা মিলে গেছে। আমি যদি প্রিমোলার ধরি, প্রিমোলার অ্যাডাল্টদের ক্ষেত্রে কটা ছিল? দুটো ছিল। অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রিমোলার কটা ছিল? দুটো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কী হয়? থাকে না, 0। দেখো 0 আছে। আমি যদি মোলারের কথা বলি, তাহলে মোলার কটা ছিল অ্যাডাল্টদের? স্যার 3টে ছিল, তিনটে। আর এখানে কটা আছে মোলার বাচ্চাদের ক্ষেত্রে? দুটো। বাচ্চাদের ক্ষেত্রে কটা মোলার আছে? দুটো। তার জন্য এখানে ফর্মুলাটা 2102 আর ওদের হচ্ছে 2123। ব্যাস, এই হচ্ছে ডিফারেন্স, আলাদা কিছু ব্যাপার নেই। মনে রাখবে বাচ্চাদের টোটাল 20টা দাঁত থাকে। স্যার 20টা হলো কোথায়? হিসাব তো চাই আমার। তো দেখো আমি এখানে একটা সাইডে ধরেছিলাম, তো যখন আমি ডবল করে দেবো, ডবল মানে নিচের চোয়ালটা ডবল করব, তাই তখন আমার কবে 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো। তো এটা এলো 4টে, এটা এলো 2টো, এটা তো থাকে না, আর এটা এলো 4টে। তাহলে কটা এলো? 4, 2, 6, 4, 10। তাহলে নিচের চোয়ালটার 10টা, তাহলে এই উপরে যে চোয়ালটা আছে, উপরের চোয়ালও 10টা। তাহলে টোটাল বাচ্চাদের কটা দাঁত থাকে বললাম? 20টা। কটা বাচ্চাদের দাঁত থাকে? 20টা। মনে রাখবে এই 20টা দাঁত থাকে, আবার ভেঙেও যায়, দুবার আসে। এই 20টা দাঁত বাচ্চাদের থাকে এবং কি হয়? ভেঙে যায়। এই দাঁতগুলো কি হয়? ভেঙে যায়। আবার দুবার আসে এই 20টা দাঁত। কিন্তু কটা দাঁত হওয়ার কথা? স্যার টোটাল 32টা দাঁত হওয়ার কথা। তো 20টা দাঁত থাকে আর 12টা দাঁত কিন্তু থাকে না। 12টা দাঁত একটা এজের পরে আসে, যখন 3-4 বছর বয়স হয়ে যায়, কি 5 বছর বয়স, কারো 5-6 বছর পর্যন্ত লং হতে পারে। এই 12টা দাঁত যে জীবনে একবারে আসে, ওই একবার যদি ভেঙে যায় আর সেকেন্ড টাইম কিন্তু হবে না, মনে থাকবে। তো 20টার দাঁতকে সেই জন্য কী দাঁত বলে? দুধের দাঁত বলে। ছোটোবেলা জন্মের সময় থাকে বলে দুধের দাঁত বলে। এই দাঁতগুলো কি হয়? ভেঙে যায়। এই দাঁতগুলো ভেঙে যায়। এই দাঁতগুলো জীবনে দুবার আসে। কিন্তু এই যে 12টা দাঁত একবার যে বেরোবে, সেকেন্ড টাইম কিন্তু যদি একবার ভেঙে যায় তো আর কিন্তু বেরোবে না। তবেই তো 20 আর 12 32টা হবে। তো শিশুদের দাঁতের গঠন বোঝা গেছে কি না? আরে বলো। চলো দেখে নিই একবার ছকের মাধ্যমে শিশুদের দাঁতের গঠনটা। দেখো এখানে কি লেখা আছে, দেখো শিশুদের অর্ধেক চলে দাঁতের বিন্যাস হচ্ছে, ওই যে বলে দিলাম 2102 এটা শিশুদের দাঁতের ফর্মুলা। কৃন্তক থাকে দুটো, ছেদক থাকে একটা, পুরো পেশক একটা, পেশক একটা। ঠিক আছে, এটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, তো আর বলে লাভ নেই। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা দেখব কি? উইজডম টিথ, যেটাকে বলে আক্কেল দাঁত। কি পড়বো? আক্কেল দাঁত। আক্কেল দাঁত নিয়ে একটা কথিত আছে যে মানুষের যখন আক্কেল হয় না, তখন আক্কেল দাঁত হয়। সাধারণত কারোর 18 বছরে হয়, কারোর 22 বছরে হয়, কারোর 32 বছরে হয়। আমার আক্কেল দাঁতে নিজের অপারেশন হয়েছিল, আমি জানি কি ব্যথা, কি হয়। আক্কেল দাঁত একটা এজের পরে বেরোয়, ঠিক আছে? কারোর 25-26 বছর বয়সে বেরোয়, কারোর 27-28 বছর বয়সে বেরোয়। তো এরকম করে কিন্তু আক্কেল দাঁত বেরোয়। আর যখন বেরোয় না, তখন মানে এটা ফালতু কথা যে আক্কেল হলে পরে আক্কেল দাঁত হয়, এটা কথার কথা শুধুমাত্র, কারণ একটা এজে বেরোয় বলে এটা আক্কেল দাঁত দিয়ে দিয়েছে, মানে নাম দিয়ে দিয়েছে আর কি, আর কিছু না। তাই মনে রাখবে আক্কেল দাঁত বয়স যদি বলে এজের কথা, তাহলে মনে রাখবে 18 থেকে 25 বছরের মধ্যে মোটামুটি আক্কেল দাঁত বেরিয়ে যায়। আবার বললাম কারো 30 বছরের বড় কিন্তু বেরোয়। যদি বলে এমন নামের জন্য আমি বলে দিলাম যে যখন মানুষের একটা এজ হয়ে যায় বলে হয়, বলে সেই জন্য এটা আক্কেল দাঁত বলা হয়। বলে নাকি আক্কেল বুদ্ধি হয়েছে বলে সবে হয়েছে, কিন্তু ওটার সঙ্গে বাস্তবতার কোনো সায়েন্সের কোনো যোগাযোগ নেই। যদি বলে এটার অবস্থান কোথায়, স্যার আক্কেল দাঁত থাকে কোথায়? দেখো আমি তোমাদের লাস্টে যে দাঁতের কথা আমি তোমাদের ছকটা আরেকবার দেখাই। এই ছকটা একবার দেখো, ভালো করে বুঝবে। এটা দিয়ে বোঝায়। মনে রাখবে আক্কেল দাঁত হচ্ছে সবসময় মোলার দাঁত, যেটাকে বলা হয় বাংলায় বলা হয় পেশক দাঁত। এই যে 3টে দাঁত থাকে না আমাদের, পেশক দাঁত কটা থাকে বলো? 1, 2, 3টে। এই যে লাস্টের যে পেশক দাঁতটা থাকে না, লাস্টের, এইটা হচ্ছে উইজডম টিথ।
এটা ধরো নিচের চোয়ালের কথা বলছি, তো উপরের চোয়ালের কথা বলছি, এটা ধরো নিচের চোয়াল, ঠিক আছে। তো এই যে লাস্টের দাঁতটা, এটা যদি ভাগ করে দিই এদিকে আর এদিকের হচ্ছে এইটা লাস্টের দাঁতটা, মনে থাকবে। ঠিক সেই রকমই নিচের চোয়ালেরও লাস্টের দাঁতটা এবং দুভাগে ভাগ করা আছে, তাহলে এই দিকে যে ভাগটা আছে লাস্টের দাঁতটা, তাহলে মনে রাখবে 4টে উইজডম টিথ থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা, এখানে একটা, একদম তোমাদের দাঁতের পিছন দিকে। তো মনে রাখবে এটা মোলার, বোঝা গেল। উইজডম টিথ কি? মোলার, বা বাংলায় যেটাকে বলা হয় কি পেশক দাঁত। প্রিমোলার করে দিও না ভুল করে কিন্তু, বা ইনসিজার ক্যানাইন কিছু করে দিও না, মনে রাখবে মোলার। কোন মোলারটা? লাস্ট মোলারটা, একদম শেষের দিকে। তোমাদের উপরের চোয়াল এবং নিচের চোয়াল, উপরের চোয়াল এবং নিচের চোয়ালের শেষ দিকের দাঁত, শেষ দিকের, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আমাদের উইজডম টিথ থাকে। চলো দেখা যাক। দেখো, আক্কেল দাঁত, উইজডম টিথ, মানুষের মুখগহ্বরের একদম শেষ প্রান্তের পেশক দাঁত, যেটাকে থার্ড মোলার বলা হয়। মোলারের কোন মোলারটা? থার্ড মোলার, একদম শেষেরটা। 18 থেকে 25 বছরের হয় বলে আক্কেল নাম ধরা হয়। অবস্থান হচ্ছে ওপর ও নিচের চোয়ালের একদম শেষ প্রান্তের 4টি কোণে, অবস্থানটাই মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের কটা আক্কেল দাঁত থাকে? 4টে আক্কেল দাঁত থাকে। মনে রাখবে এই আক্কেল দাঁত না কোনো কাজের নয়, কিন্তু কোনো কাজের নয়, এটাকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান, লুপ্তপ্রায় অঙ্গ একটা, যেমন আমাদের অ্যাপেন্ডিক্স সেরকম টাইপের। ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল অর্গান এই অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স বলছি, আক্কেল দাঁত। কারণ কি? এগুলো শুধু ব্যথা দেয়, আর কোনো কাজে লাগে না, চেবাতেও কাজে লাগে না, ছিঁড়তেও কাজে লাগে না, যে আমরা টিয়ারিং করি কোনো কিছু, যখন রুটি ছিঁড়ে খাই, কোনো কিছুতে কাজে লাগে না, পেশকেরও কোনো কিছু কাজে লাগে না। এটা ভেস্টিজিয়াল অর্গান, এটা শুধু যখন হয় একটা টাইমের ব্যথা। এবার সবার ব্যথা হয় না, ম্যাক্সিমাম মোটামুটি 50-60% মানুষকে অপারেশন করে ওটাকে বার করতে হয়। যদি আবার বেঁকে যায়, টেড়ে যায়, তো আরও সমস্যায় পড়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে কাদের কাদের আক্কেল দাঁতের অপারেশন করতে হয়েছে, যেমন আমার হয়েছে। চলো নেক্সট দেখো। আচ্ছা, যাতে তোমাদের প্রবলেম না হয় বা গুলিয়ে না যায় সেই জন্য আরেকটা ছক আমি দেখো দিয়েছি এখানে। এখানে বৈশিষ্ট্য আছে, এখানে শিশুর দাঁত আছে, এখানে পার্মানেন্ট টিথ আছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম যে 32টা যে দাঁত আছে আমাদের, তার মধ্যে আমি বলেছিলাম যে 20টা দাঁত জীবনে দুবার হয়, আর 12টা দাঁত আছে, এই 12টা দাঁতকে বলা হয় পার্মানেন্ট টিথ, একদম স্থায়ী দাঁত। এগুলো কিন্তু একবার গেলে আর আসে না, সেই জন্য বলা হয় যে মোট সংখ্যা 20টা। আর স্থায়ী দাঁত পার্মানেন্ট টিথ হচ্ছে এই 32টা পার্মানেন্ট টিথ, কিন্তু মনে রাখবে যে 12টা হচ্ছে একদম পার্মানেন্ট, মানে এগুলো পড়ে গেলে আর আসবে না। যদি বলে প্রিমোলার মনে রাখবে শিশুদের প্রিমোলার থাকে না। আমি ছকটা করেছি যাতে তোমাদের একটা ছকের মধ্যে পুরোটা মনে থাকে। শিশুদের প্রিমোলার থাকে না, আর এদের কিন্তু স্থায়ী, এখানে অ্যাডাল্ট হবে, অ্যাকচুয়ালি স্থায়ী দাঁত নয় এখানে না, এটা শিশুর দাঁত আর এটা অ্যাডাল্ট টিথ হবে, মানে প্রাপ্তবয়স্কদের দাঁত, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার অ্যাডাল্টদের। এখানে প্রিমোলার থাকে না, এখানে অবশ্যই থাকবে। আক্কেল দাঁত বাচ্চাদের থাকবে না, চাইল্ডদের, আর এদের কিন্তু পেশক দাঁতের শেষ অংশটা থাকবে। স্থায়িত্ব নির্দিষ্ট বয়স পর এই 20টা দাঁত পড়ে যাবে, আর সারা জীবন যদি সঠিকভাবে যত্ন নাও তাহলে সারা জীবনই 32টা দাঁত কিন্তু তোমাদের থাকবে, যদি যত্ন ঠিকঠাক নিতে পারো। তো এই ছকটা তোমরা মনে রাখবে। নেক্সট কিছু দাঁত সম্পর্কে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। চলো নেক্সট দেখো। মানুষের দাঁতের না কিছু বৈশিষ্ট্য আছে। মানুষের দাঁতের বলতে পারো 3 ধরনের বৈশিষ্ট্য আছে। ক ধরনের বৈশিষ্ট্য? 3 ধরনের বৈশিষ্ট্য। স্যার কী কী বৈশিষ্ট্য? প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হেটেরোডন্ট। স্যার হেটেরোডন্ট কী জিনিস? হেটেরোডন্ট কী জিনিস? মানে বিষমদন্তি। দুটো জিনিস হয়, একটা হচ্ছে সমদন্তি আর একটা হচ্ছে বিষমদন্তি। স্যার সমদন্তি কি? সমদন্তি হচ্ছে যাদের প্রত্যেকটা দাঁতের আকার হচ্ছে এক, সেম, তাদেরকে বলবো সমদন্তি। আচ্ছা, একটা জিনিস আমার বলা হলো না, যে আমাদের যে মোলার থাকে, প্রিমোলার থাকে, এদের কাজ কী? আচ্ছা আমি এটা বলে নিই, তারপর আমি তোমাদের এই কাজটাও বলে দেবো, ঠিক আছে। মানুষের দাঁতের বৈশিষ্ট্যটাকে জেনে নাও, তারপর কাজটা আমি বলে দেবো। ভুলে গেছি বলতে, আমি মনে পড়ে গেলে আমি বলে দিচ্ছি। একটা থাকে সমদন্তি, একটা থাকে বিষমদন্তি। সমদন্তি হচ্ছে বললাম কি, যাদের দাঁতের আকার পুরো সেম টু সেম, প্রত্যেকটা দাঁত পুরো সেম থাকে। যেমন হচ্ছে মাছের ক্ষেত্রে দেখবে, ফিশের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা মাছের প্রত্যেকটা দাঁত কিন্তু ইকুয়াল। কিন্তু আমরা এইমাত্র যে এতগুলো দাঁত পড়লাম, ছবি দেখলাম, সেখানে কি দেখলাম যে মানুষের দাঁতের আকার সেম টু সেম নয়, কোনোটা ছুঁচালো, কোনোটা চওড়া চ্যাপ্টা, বিভিন্ন ধরনের থাকে। তাই আমাদেরকে কী বলে কি, হেটেরোডন্ট। একটা হয় থেকোডন্ট বা থিকোডন্ট, অনেক কিছু বলে। থেকোডন্ট মানে কি? মানে আমাদের যে দাঁতগুলো থাকে না, একটা সকেটের মধ্যে, সকেট থাকে, একটা সকেটের মধ্যে থাকে, মানে একটা হাড়ের গর্ত, সকেট কি বলে, হাড়ের গর্তের মধ্যে বসানো থাকে, ঠিক আছে, একটা সকেটের মধ্যে থাকে, সেই জন্য একে বলা হয় থেকোডন্ট। চোয়ালে যে সকেট থাকে, চোয়ালের সকেটের মধ্যে থাকে।
আরেকটাকে বলা হয় ডাইফাইডন্ট, ডাইফাইডন্ট, ঠিক আছে, লেখা আছে আমি দেখিয়ে দেবো। ডাইফাইডন্ট কি, ডাইফাইডন্ট কেন বলা হয়, কারণ আমাদের জীবনে দেখবে দুবার দাঁত ওঠে। এইমাত্র বললাম না যে 20টা দাঁত থাকে দুধের দাঁত, আর 12টা থাকে পার্মানেন্ট টিথ, একবার গেলে আর আসে না। তো আমাদের জীবনে কি হয়, জীবনে দুবার দাঁত ওঠে, একটা থাকে, একটা বলি আমরা দুধের দাঁত, একটাকে বলি স্থায়ী দাঁত, একটা হচ্ছে মিল্ক টিথ, একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। তো সেই জন্য জীবনে দুবার দাঁত ওঠে বলে একে বলা হয় ডাইফাইডন্ট, ঠিক আছে। তো চলো যেগুলো বললাম একটু লেখা আকারে দেখে নেওয়া যাক, ভালো লাগবে দেখতে। দেখো, দেখ লো সব কুছ লেকে আ গয়া। হেটারোডন্ট, মানুষের মুখে 4 ধরনের আলাদা আলাদা দাঁত থাকে, তাই বলে হেটারোডন্ট। থেকোডন্ট বললাম, থেকোডন্ট হচ্ছে হাড়ের গর্ত বা সকেটের মধ্যে বসানো থাকে। আর ডাইফাইডন্ট, দেখো ইংলিশ বাংলা আমি দুটোই লিখেছি তোমাদের জন্য। মানুষের জীবনে দুবার দাঁত ওঠে, দুধের দাঁত একটা থাকে, একটা স্থায়ী দাঁত থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এবার আমি তোমাদের ওই কাজগুলো একবার বলে দিই যে ইনসিজারের কাজ কী, ক্যানাইনের কাজ কী, এই কাজগুলো একবার শুনে নাও। দেখো, আমাদের যে এই 4 ধরনের দাঁত থাকে তার মধ্যে এই যে ইনসিজারের কথা বললাম না, আমাদের ইনসিজার কটা থাকে বলো, 8টা যে ইনসিজার থাকে, এটা দাঁত কাজ হচ্ছে কাটিং অফ ফুড, মানে ফুডকে কাটতে বা কামড়ানোর জন্য। কিসের জন্য, যখন আমরা খাবার খাই সেই খাবারটাকে কাটার জন্য, কাটার জন্য বা কামড়ানোর জন্য ব্যবহার হয়। এই ইনসিজারের একটা নাম আছে, সেটাকে বলা হয় স্মাইল টিথ। কি বলা হয়, স্মাইল টিথ। কেন বলা হয় স্মাইল টিথ, কারণ দেখবে আমরা যখন হাসি, কোনো কিছু আনন্দ পেলাম, হাসলাম, দেখবে আমাদের সামনের দিকে এই দাঁত, যে দাঁতগুলো বেরিয়ে যায় সেগুলো হচ্ছে ইনসিজার। তো সেই জন্য এটাকে বলা হয় স্মাইল টিথ। যখনই হাসি আমাদের ইনসিজারটা সামনে দেখা যায়, সেই জন্য স্মাইল টিথ বলা হয়। আর এটা ইউজ করে, মনে রাখবে যে এটা খুবই ধারালো দাঁত, খুব ধারালো দাঁত। টোটাল 8টা ইনসিজার থাকে, টোটাল 8টা ইনসিজার থাকে, ঠিক আছে, খুবই ধারালো দাঁত। এগুলো সাধারণত কামড়ানোর জন্য বা কাটার জন্য ব্যবহার হয়। আমি যদি ক্যানাইনের কথা বলি, মনে রাখবে ইনসিজারের ঠিক পাশেই তো থাকে। এটা না খুব সূক্ষ্ম হয়, সুচালো টাইপের হয়, পয়েন্টি হয়, পয়েন্টি। এটা সুচালো, খুব সুচালো দাঁত। এটা কিসের জন্য ব্যবহার হয় বলো তো, কোনো খাবার ছিঁড়তে, ফর টিয়ারিং। টিয়ারিং মানে হচ্ছে, দেখো কাটা আর ছেঁড়া কিন্তু এক নয়। তুমি যখন রুটি খাও, রুটিটা কি করো, বা মাংস ধরো একটা সলিড পিস পেয়েছো মাংসর, বা লেগ পিস পেয়েছো, ভালো গ্রেভি টেভি দিয়ে লেগ পিস পেয়েছো, তো কী করো, এরকম করে দাঁতে লাগিয়ে ছিঁড়ে নিয়ে আসো না, তো ওইটাকে বলা হয় ক্যানাইন, ঠিক আছে। কামড়ানো কিন্তু আলাদা জিনিস, কোনো কিছু কামড়ানো করাটা আলাদা জিনিস, কিন্তু ছেঁড়াটা কিন্তু রুটি রুটি যখন ছেড়ো, এবার টেনে ছিঁড়ে নিয়ে আসো না, বা কোনো চিপসের প্যাকেট যখন ছেড়ো, দেখবে যখন ছিঁড়ে ফেলো, ওইটা কিসের মাধ্যমে ছেড়ো, ক্যানাইনের মাধ্যমে। এটা কি পয়েন্টে টিথ হয়, খুব সুচালো টাইপের হয়, ঠিক আছে। ছেদক কটা থাকে আমাদের, 4টে, এইমাত্র পড়েছি। পুরো পেশক, প্রিমোলার, এটা কি না, মনে রাখবে ক্যানাইনের ঠিক পাশেই থাকে, ঠিক আছে। মোলার দাঁতের সামনে এগুলো থাকে, প্রিমোলার। মোলারের আগে থাকে বলে প্রিমোলার বলা হয়। মনে রাখবে 8টা টোটাল প্রিমোলার থাকে। এদের কাজ হচ্ছে পেশা, গ্রাইন্ডিং করা, গ্রাইন্ডিং, ঠিক আছে। কোনো খাবারকে চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করতে সাহায্য করে, একদম গুঁড়ো 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 টাইপের করে দেয়। এর কাজ হচ্ছে এটা। পুরো পেশক কটা থাকে বললাম, 8খানা পুরো পেশক থাকে। আর পেশক কটা থাকে এইমাত্র পড়েছি বলো, মোলার কটা থাকে, 12টা। এর কি কাজ, এর কাজ হচ্ছে এই যে খাবারটা গ্রাইন্ডিং হলো না, এটাকে আরও মিহি 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 করে দেবে, একদম মিহি করে দেবে। এবং এর আরও একটা কাজ আছে, মিহি তো করে, এর সাথে কি হয়, যে খাবারটা আমরা খাচ্ছি, আমাদের মুখে যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লালা গ্রন্থি আছে, সেখান থেকে যে লালা বেরিয়ে আসে, এই লালাটাকে খাবারের সঙ্গে না ভালো করে মিক্স করে লাস্টের দিকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মিক্স করা জীবের কাজ, কিন্তু ওই লাস্টের দিকে যখন যায় তখনই আমাদের লালা রস থেকে ওই বেরিয়ে আসে। সেই জন্য ওই যখনই ওর সঙ্গে খাবারের সঙ্গে লালাটা মিশে যায়, এটাকে আরও চিবিয়ে 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 মিহি মিহি করে দেয়, একদম লাস্ট ফিনিশিংটায়। তো 4টে দাঁতের কাজ জানা গেলে এটা মিসিং হয়ে গেছিলো, আমি বলে দিলাম তোমাদের, ঠিক আছে। তো দাঁত, টিথ সম্পর্কে আমাদের আর কিছু পড়ার নেই, এর মধ্যেই তোমরা কোশ্চেন পাবে। তো কী ধরনের কোশ্চেন এসেছিলো আমরা সেগুলো একটু দেখে নেবো। অনেস্টলি নিজেরা আনসার দেওয়ার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। বলছে নিচের কোনটি হোমোডন্ট দাঁত আছে, কোনটির হোমোডন্ট দাঁত। হোমোডন্ট মানে কি, আমি বলছিলাম না হেটারোডন্ট হোমোডন্ট। হেটারোডন্ট মানে বিষমদন্তি, যেমন মানুষ প্রত্যেকটা দাঁতের সাইজ আকার আলাদা আলাদা, ঠিক সেরকমই হোমোডন্ট মানে কি সমদন্তি। তার মানে কি তাদের সমান দাঁতের আকার কিন্তু ইকুয়াল। কি বলেছিলাম, মাছের কথা বলেছিলাম কি না। আর বাকি এই চিতাবাঘ, মানুষ, ঘোড়া যারা স্তন্যপায়ী আছে তাদের কোনোদিনই দাঁত কিন্তু সমদন্তি হবে না, হোমোডন্ট হবে না, তাদের হেটারোডন্টই হবে। তো মাছ হয়ে যাবে হোমোডন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দাঁতের এনামেল কী দিয়ে তৈরি। চলো বলেছিলাম এটা কি কি থাকে, বলেছিলাম কি বলেছিলাম বলো। দেখো দুটো অপশানই আছে, ক্যালসিয়াম কার্বনেটও আছে, ক্যালসিয়াম ফসফেটও আছে, দুটো দিয়ে তৈরি। মনে রাখবে যেটা আমাদের বেশি থাকে সেটা লিখবো, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ সব থেকে বেশি থাকে, তাই উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, দেখো যেগুলো থেকে পড়েছি আমরা সেগুলো থেকে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে কটা ইনসিজার আছে? বলো ফটাফট বলো, সব কটা বলো। ইনসিজার কটা আছে? স্যার ইনসিজার আছে 8টা। ঠিক আছে, ক্যানাইন কটা আছে? ক্যানাইন আছে 4টে। স্যার প্রিমোলার কটা আছে? প্রিমোলার আছে 8টা। স্যার মোলার কটা আছে? স্যার মোলার আছে 12টা। কটা হলো? 12 8 20 4 24 8 32, টোটাল 32টা। তাহলে ইনসিজার কটা আছে? 8টা। 8টা ইনসিজার আছে। তাহলে আমরা মাউথের মুখের ক্ষেত্রে আমরা কি কি বলেছিলাম, কি কি আছে বলেছিলাম বলো, মনে করো। আমি বলেছিলাম টিথ আছে, টিথ আমরা টোটাল পড়ে ফেললাম। এরপর কি আছে? টাং, জিহ্বা, জিভ, এটা আছে। আমরা এবার কী পড়বো? টাং বা জিহ্বা। আর কি পাবো? স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। তারপর আমরা কি পড়বো? স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তো নেক্সট আমরা পড়বো টিথ আমাদের কমপ্লিট। নেক্সট আছে টাং বা জিহ্বা, জিহ্বা সম্পর্কে ডিটেলসে পড়বো একদম ছবির মাধ্যমে। চলো নেক্সট দেখো। দেখো প্রথম কথা হচ্ছে জিহ্বা বা টাং, এটা একটা মাস্কুলার অর্গান, মানে পেশীয় একটা অঙ্গ বলতে পারো, মাস্কুলার। এর মধ্যে কোনো হাড্ডি পাবে না, ঠিক আছে? এটা পুরো মাস্কুলার একটা অর্গান। মোটামুটি মেনে চলো 10 সেন্টিমিটারের মতো এর সাইজ হয়, 10 সেন্টিমিটারের এর লেন্থ হয়, লেন্থ 10 সেন্টিমিটার লেন্থ। মনে রাখবে এই যে জিভটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এমনটা নয় যে তোমার ইচ্ছা মতন তুমি জিভটা খুলে নিয়ে বাইরে চলে আসতে পারো, বা যে কেউ তুলে নিয়ে চলে যেতে, ভাই তোর জিভটা আমাকে, তো আমার জিভটা তোকে সেট করে, এরকম নয়। এই জিভটা না, এই ভেতরের দিকে একটা অংশে আটকানো থাকে, যেটাকে বলা হয় হায়োড বোন। কি বলা হয়? হায়োড বোন, ঠিক আছে? যদি আমরা বলি যে জিহ্বার মেন কাজ কি, দেখো জিহ্বার কাজগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন 1 নম্বর যদি কাজের কথা বলি, প্রথম হচ্ছে স্বাদ গ্রহণ, টেস্ট। জিহ্বার মধ্যে একটু পরে পড়াবো কোথায় কি টেস্ট থাকে না থাকে, আমরা তোমরা দেখতে পাবে। স্বাদ কোরক থাকে জিহ্বার মধ্যে, কি থাকে? প্যাপিলারি, স্বাদ কোরক থাকে। এবং স্বাদ কোরকের জন্য এরা কি করে না, বিভিন্ন রকম টেস্টকে শনাক্ত করতে পারে, এবং সেটা কি করে না, ব্রেনের মধ্যে পৌঁছায় যে আচ্ছা এটা টক টেস্ট, এটা ঝাল টেস্ট, এটা এই টেস্ট, এটা নোনতা টেস্ট, এটা মিষ্টি টেস্ট, এটা বুঝতে পারে, স্বাদ গ্রহণ করতে পারে। আর কি পারে? আর পারে খাবার নাড়াচড়া করতে পারে। আমাদের মুখে যখন কোনো খাবার যায়, খাবারটা ভালো করে চেবানোর সময়তে দাঁতের নিচে যাতে ঠিকঠাক জায়গাতে দাঁতটা যে পিসবে বা ছিঁড়বে বা কাটবে, সেটা ঠিক জায়গায় যে পড়বে, সেই পজিশনটা চেঞ্জ করতে পারে আমাদের জিভ, ঠিক আছে? আর কি করতে পারে না, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে না, স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থিগুলো থাকে, সেগুলো থেকে যে লালাটা মেশে, ওই খাবারের মধ্যে ভালো করে মেশাতে পারে লালাটা জিভের মাধ্যমে। আর কি করতে পারে, আমাদের যখন খাবারটা টোটাল চেবানো কমপ্লিট হয়ে যায়, লালা রস মিশে যায়, দিয়ে যে মণ্ডটা তৈরি হয় না, চেবানো খাবারের মণ্ডকে বলা হয় বোলাস বলা হয়, ঠিক আছে? বোলাস। তো এই যে বোলাসটা তৈরি হয়, মানে পুরো কমপ্লিট চেবানো হলো, লালা রস মিশ্রিত হলো, এবার বোলাসটা কি করতে হয়? গিলতে হয়। তো ওই গেলার জন্য গলার সামনে নিয়ে যেতে হয়, তারপরে তো ইসোফেগাস দিয়ে পাকস্থলীতে যাবে। তো ওই যে মানে খাবার যে ঠেলছে ভেতর দিকে, যে খাবারটা ঠিরে যাচ্ছে আমাদের ইসোফেগাসের মাধ্যমে নামবে, ভেতর দিকে গলার ভেতরে ঠেলতে সাহায্য করে আমাদের জিভ। এছাড়া আমরা জানি জিভ কথা বলা, যদি কারোর জিভ না থাকে সে কথাই বলতে পারবে না, কথা বলতে সাহায্য করে। এছাড়া আমাদের দাঁতের মুখের ভেতরে যদি কোনো খাবারের কোনা থাকে বা কিছু টুকরো টাকরা কিছু অন্য পদার্থ থাকে, সেগুলোকে আমরা জিভের মাধ্যমে শনাক্ত করে বাইরে বার করে আনতে পারি। তো এত কিছুর কাজ থাকে জিহ্বার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে তোমাদের আলোচনা করে দিই, কারণ কোশ্চেন এসেছিল সেটা থেকে গ্রুপ ডিতে। এই জিহ্বার মধ্যে না দেখতে পাবে এরকম ছোট 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 দানার মতন কিছু জিনিস। এই ছোট ছোট দানাগুলোকে বলা হয় প্যাপিলি। কি বলা হয়? প্যাপিলি, ঠিক আছে? এই প্যাপিলির ভেতরে দেখো, প্যাপিলি আর টেস্ট বাড কিন্তু এক নয়। প্যাপিলির ভেতরে থাকে টেস্ট বাড, টেস্ট বাড। এটাকে বাংলায় কি বলা হয়? স্বাদ কোরক। মনে রাখবে প্রায় কোনো জায়গায় থাকে 2000 থেকে 4000, কোনো জায়গায় থাকে 2000 থেকে 6000, 2000 থেকে প্রায় 10,000 স্বাদ কোরক এই প্যাপিলির ভেতরে ভেতরে থাকে। বোঝা গেল? আবার বলছি যে জীবের মধ্যে যে ওঠা ওঠা অংশগুলো, এরকম ছোটো 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 বিন্দুর মতো যে জিনিসগুলো থাকে, ওগুলোকে টেস্ট বাড বলা হয়, সরি প্যাপিলি বলা হয়। এবং প্যাপিলির ভেতরে থাকে টেস্ট বাড, যেটাকে বাংলায় বলা হয় স্বাদ কোরক। 2000 থেকে 10,000-এর মতো থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি যেগুলো বললাম সেগুলো একটুখানি লেখা আকারে তোমাদের দেখাই, তারপর আমি তোমাদের দেখাবো যে অ্যাকচুয়াল জিহার কোন অংশে কোন স্বাদ থাকে, যেটা পরীক্ষায় কোশ্চেন আসে। এই সামনের অংশে কী স্বাদ, এই সাইডের অংশে কী স্বাদ, এই পিছনের অংশে কী স্বাদ, এই পুরো জিহ্বা জুড়ে কী স্বাদ, এই স্বাদগুলো আমি তোমাদের একটা ছকের মাধ্যমে দেখিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। একদম ছবির মাধ্যমে দেখাবো। দেখো
দেখো যেগুলো বললাম সেগুলো একটা লেখার মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এসেছি, দিয়ে দেবো। স্বাদ গ্রহণ করা, খাবার নাড়াচড়া করা, খাবার গেলা, কথা বলা, পরিষ্কার রাখা, এই কাজগুলো কিন্তু আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে স্বাদের ব্যাপারে কোথায় কোন জীবের কোন পার্টে কী স্বাদ থাকে। দেখো নেক্সট হচ্ছে স্বাদের অবস্থান। দেখো অ্যাকচুয়ালি একটা জিনিস তোমাদের বলি, আমাদের না যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যে প্যাপিলিগুলোর কথা বললাম এগুলো কিন্তু কমতে থাকে, ঠিক আছে। মানে স্বাদ কোরকের সংখ্যা, প্যাপিলির ভেতরে যে টেস্ট বার্ড থাকে, স্বাদ কোরক থাকে না, সেগুলোর সংখ্যা কমতে থাকে। ওই জন্য দেখবে বয়স্ক ব্যক্তিরা খুব একটা খাবারের টেস্ট পায় না, খুব একটা টেস্ট পায় না খাবারে, ঠিক আছে। এছাড়া একটা জিনিস শুনলে অবাক হবে যে আমাদের টেস্টের ম্যাক্সিমাম পার্টটাই আমাদের ডিপেন্ড করে, আমাদের যে স্বাদ গ্রহণ করি তার ম্যাক্সিমাম পার্টটাই বলতে পারো 80-90%, কি 80%-এর মতনই ধরো, ডিপেন্ড করে গন্ধের ওপরে, ঘ্রাণ শক্তির ওপরে। দেখবে নাক বন্ধ থাকলে অনেক সময় খাবারের স্বাদ পাওয়া যায় না, দেখবে, ঠিক আছে। এছাড়া আমরা দেখেছি যে জিভের কালারের ওপরে, দেখবে ডাক্তার দেখাতে গেলেই বলে যে জিভ বার করো, জিভের কালারের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু রোগ নির্ণয় করা যায়, যে কালার কীরকম হয়েছে তার উপর ডাক্তার কিন্তু রোগ বুঝতে পারে, ঠিক আছে। তো জিভের কোন পার্টে কোন স্বাদ একটা ছক দেখাবো, ওর মধ্যে পুরোটা কমপ্লিট, বেশি এটাকে করে লাভ নেই, কারণ তোমাদের এটা আলটিমেট মুখস্থ করতেই হবে। তো এই ছকটা মনে রাখবে, ঝামেলা মিটে গেল। মিষ্টি যে স্বাদ না, সুইট যে স্বাদ, এইটা মনে রাখবে কোথায়, জিহ্বার একদম সামনের দিকে পাওয়া যায়, মানে এই সামনের দিকে থাকে, এই সামনের দিকে থাকে জিহ্বার। বলছে নোনতা সল্টি যে স্বাদটা সেটা অগ্রভাগের ঠিক দুই পাশে, অগ্রভাগের ঠিক দুই পাশে, মানে এই সাইডটায় থাকে, এই সাইডটায়, এই সাইডটায় থাকে, অগ্রভাগের ঠিক দুই পাশে। বলছে টক, টক কোথায় থাকে না জিহ্বার মাঝখানের দুই পাশে, মানে এই জায়গাটা জিহ্বার মাঝখানের দুই পাশে টক থাকে। আচ্ছা, তেতো কোথায় থাকে, তেতো থাকে, তেতো 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 বিটার, বিটার স্বাদ কোথায় থাকে, জিহ্বার একদম পিছন দিকে, মানে এই সাইড করে থাকে, এই সাইড, ঠিক আছে। আর উমামি, উমামি মানে কী বলতো, কষাটে টাইপের স্বাদ, দেখেছো, সেই কষা যদি কোনো কিছু খেতে হয় যেরকম স্বাদ হবে, টমেটো টমেটো টাইপের কোনো জিনিস আর কি, ঠিক আছে। কীরকম হয়, মানে নোনতা মাংসর স্বাদ, মানে এটা পুরো জিহ্বা জুড়েই থাকে এক প্রকার, ঠিক আছে। মানে এইখানের পুরো পার্টটাই বলতে পারো এই উমামি স্বাদটা থাকে বা কষাটে স্বাদটা থাকে, ঠিক আছে। তো এই ছকটাকে ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এটাকে হালকাভাবে ভুল করেও নেবে না, টেস্ট জোন, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার একটু ছবির মাধ্যমে হলে আরও মজা চলে আসতো, কারণ ছকের মাধ্যমে পড়লাম, ঠিক আছে, একটু ছবির মাধ্যমে দেখলে ভিজুয়াল হলে আরও মজা লাগবে। তো চলো তোমাদের ছবির মাধ্যমে আমি টেস্টের অবস্থান তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম ছবির মাধ্যমে তোমাদের নিয়ে চলে এসেছি, দেখতে পেলাম এই মাত্র তোমাদের কি বললাম বলো, কোথায় থাকে মিষ্টির স্বাদ, কোথায় থাকে জিহ্বার একদম সামনের দিকে। দেখো জিহ্বার একদম সামনের দিকে আছে না নেই, আরে আছে স্যার। নোনতা কোথায় থাকলো, অগ্রভাগের ঠিক দুপাশে বলেছিলাম, নোনতা 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 নোনতা, দেখো অগ্রভাগের ঠিক দুপাশে, অগ্রভাগের ঠিক দুপাশে আছে কি না। আমি এগুলো কালারিং করবো না, তাই তোমাদের বাড়িতে যখন পড়বে তোমাদের মজা আসবে পড়তে। আমি কি বলেছিলাম, টক কোথা থাকে, টক থাকে জিহ্বার মাঝখানের দুই পাশে, যে সাওয়ার কোথা থাকে জিহ্বার মাঝখানের ঠিক দুপাশে বলেছিলাম তো, দেখো আছে। কোথা থেকে বলছো তেতো বা বিটার কোথা থাকে, জিহ্বার একদম পিছনে, একদম পিছনে, একদম পিছনে, এই দেখো একদম পিছনে, একদম পিছনে কোথা থাকে বিটার বা তিতো। আর বলছিলাম উমামি স্বাদটা এক প্রকার বলতে পারো সেই টমেটোর মতন স্বাদের যেটা, সেটা এক প্রকার পুরো জিহ্বা জুড়েই থাকে, হ্যাঁ দেখো পুরো জিহ্বাটা জুড়েই আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই ছবির মাধ্যমে তোমরা পুরো ব্যাপারটা দেখলে বুঝতে পারবে স্বাদের অবস্থান। তো চলো এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসছে সে কোশ্চেন কিছু আমরা দেখে নিই। বলছে মানুষের জিহ্বায় কতগুলো স্বাদকোরক থাকে, আমি এই মাত্র বলেছিলাম কত, 2000 থেকে 10,000-এর মতো। তো মোটামুটি তোমরা এটাকে আনসার মারতে পারো, 2000 থেকে 8000 মারতে পারো, ঠিক আছে, কারণ এগুলো তো এক্সট্রিম লেভেলে চলে গেছে, এগুলো তো বলা যাবে না, 2000 থেকে 8000 করতে পারো তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো একটা কোশ্চেন দিয়েছে যে স্বাদ নির্ণয়ক রিসেপ্টরকে কি বলা হয়। দেখো আমি জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই। আমি এইমাত্র তোমাদের একটা জিনিস বললাম মনে আছে, যে আমাদের জীবের মধ্যে যে ছোট 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 অংশগুলো আমরা দেখতে পাই সেগুলোকে কি বলায় বললাম, প্যাপিলি বলায়, বললাম কি না। আর কি বললাম, এই প্যাপিলির ভেতরে থাকে 8 থেকে 10,000 করে টেস্ট বার্ড থাকে, টেস্ট বার্ড থাকে বলেছিলাম, মনে রাখবে। এই যে টেস্ট বার্ড থাকে বা স্বাদ কোরক থাকে, এই স্বাদ কোরকগুলোর ভেতরে প্রায় 50 থেকে 100টা করে, প্রত্যেকটা টেস্ট বার্ডের ভেতরে 50 থেকে 100টা করে এই গাস্টেটারি রিসেপ্টর থাকে। এটা এক ধরনের কোষ। এই কোষটা কি করে না, আমাদের এটা সংবেদনশীল এক প্রকার কোষ, যেটা আমাদের খাবারের যে টেস্ট থাকে না, খাবারের মধ্যে যে রাসায়নিক উপাদানটা থাকে সেটাকে শনাক্ত করতে পারে, এবং শনাক্ত করে তার কি টেস্ট হবে সেটা মস্তিষ্কে পাঠায়,
এইটাকে বলা হয় স্বাদ নির্ণায়ক রিসেপ্টার, বা বলা হয় যে স্বাদ গ্রাহক কোষ, বা বলা হয় গ্যাস্ট্রেটরি রিসেপ্টার। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? প্রথমে হচ্ছে প্যাপিলি, প্যাপিলির মধ্যে 8 থেকে 10,000 করে কি থাকে? টেস্ট বার্ড। আর এই টেস্ট বার্ডের ভেতরে প্রায় 50 থেকে 100টা করে গস্টেটরি রিসেপ্টার থাকে। ক্লিয়ার? তাহলে এর অ্যান্সার কী হবে? স্বাদ নির্ণায়ক রিসেপ্টরকে কী বলা হয়? গস্টেটরি রিসেপ্টার। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, তাহলে আমরা বাকেল ক্যাভিটি বা মুখগহ্বরের মধ্যে আমরা কি পড়ে ফেললাম? টাং পড়ে ফেলেছি, টিথ পড়ে ফেলেছি। এবার কি আছে বলো? লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড। কি পড়বো আমরা? লালা গ্রন্থি সম্পর্কে ডিটেলসে পড়বো। চলো নেক্সট দেখো। দেখো, মনে রাখবে লালা গ্রন্থি, আমি তোমাদের গ্ল্যান্ডের কথা বলেছিলাম তো। গ্ল্যান্ড কাকে বলে বলেছিলাম বলো? গ্ল্যান্ড হচ্ছে যেটা থেকে কিছু খরিত হয়। তো আমাদের মুখগহ্বরের মধ্যে মনে রাখবে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কজোড়া থাকে? 3 জোড়া। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 নম্বরে হচ্ছে সাবলিঙ্গুয়াল, 3 নম্বরে হচ্ছে সাবম্যান্ডিবুলার। ঠিক আছে, 3টে গ্রন্থি থাকে। আমরা জানবো যে এদের কি কাজ বা কোথায় অবস্থান। চলো একটা ছকের মাধ্যমে দেখে নিই কী কী গ্রন্থিগুলো আছে। এ দেখো, আমাদের মুখগহ্বরে মূলত 3 জোড়া প্রধান লালা গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত লালা খাবারকে পিচ্ছিল করে এবং শর্করা বা শ্বেতসার জাতীয় খাবার হজম করে। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে আমরা 3 ধরনের খাবার গ্রহণ করি, ভালো করে বুঝবে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, একটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, আর একটা হচ্ছে কি ফ্যাট জাতীয় খাবার। তো এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আমি বলেছিলাম কি এর সরল শর্করা রূপ কি? একদম সরল রূপ কি এর? কার্বোহাইড্রেটের গ্লুকোজ। তো মনে রাখবে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের যে পাচন বা ডাইজেশন, সেটা কিন্তু আমাদের মুখবিবর থেকে শুরু হয়ে যায়। আর এই মুখবিবরে আমাদের এই ডাইজেশন করতে সাহায্য কে করে? এই লালা গ্রন্থি। এই যে আমাদের 3 জোড়া প্রধান লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থি থেকে যে লালা নিঃসৃত হয়, যে স্যালাইভা নিঃসৃত হয়, এইটাই আমাদের শর্করা বা শ্বেতসার জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার আছে সেইটার পাচন করতে সাহায্য করে। এবার এটা ভাববে না যে আমাদের এখানে পুরো পাচন হয়ে যায়, দিয়ে পরে পুরো গ্লুকোজ হয়ে যায়। না, এখানে আংশিক পাচন হয়, কিছুটা পাচন হলো। এরপরে যখন আবার পাকস্থলী হয়ে আবার লাস্টে আমাদের ক্ষুদ্রান্তে যাবে, ওখানেও আবার লাস্ট ফিনিশিং হবে। মানে এটা নয় যে পুরো মুখের মধ্যেই, আমি বলেছিলাম যে কার্বোহাইড্রেটের সরল শর্করা, সরল রূপ হচ্ছে একদম গ্লুকোজ, মানে মুখের মধ্যে সরল রূপ হয়ে গেল না। এখানে কিছুটা অংশ পাচিত হয়, আংশিক পাচন হয় খাবারে। কি জাতীয় খাবারে? মনে রাখবে কার্বোহাইড্রেট। প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবারের পাচন কিন্তু মুখবিবরে হয় না, অনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন হয়। এই জন্য বলা হয় যে একটু চিবিয়ে খাওয়ার জন্য, মুখে কিছুক্ষণ রেখে ভালো করে চেবানোর জন্য, যাতে আমাদের যে লালা রস আছে ভালো করে খাবারের মধ্যে মেশে এবং খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট পার্ট আছে সেটা যেন পাচনটা হয়, সেটা যেন ঠিকঠাক ডাইজেস্ট হয়। নাহলে মুখের মধ্যে যদি ঠিকঠাক পাচন না হয়, তাহলে পুরো প্রেশারটা কিন্তু আমাদের নেক্সট যে অর্গানগুলো আছে সেগুলোর উপরে পড়ে যাবে। বোঝা গেল? তাহলে মনে রাখবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন এই লালা গ্রন্থি মুখবিবর থেকে আমাদের স্টার্ট হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো লালা গ্রন্থি আমি তোমাদের কি বললাম? 3 জোড়া আছে বললাম। একটা বললাম প্যারোটিড, একটা বললাম সাবলিঙ্গুয়াল, একটা বললাম সাবম্যান্ডিবুলার। মনে রাখবে প্যারোটিড যে গ্রন্থিটা থাকে না, এটা থাকে আমাদের ঠিক কানের ঠিক নিচে, কানের ঠিক নিচে এবং চোয়ালের পিছনে। এই যে প্যারোটিড গ্রন্থি, দেখো এখানে প্যারোটিড গ্রন্থি, এখানে প্যারোটিড গ্রন্থি, এই যে প্যারোটিড গ্রন্থি। সাইজ দেখতে পাচ্ছ? পরে বলছি সাইজের ব্যাপারে আসছি। প্যারোটিড গ্রন্থি কত বড় সাইজ? প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে? মনে রাখবে কানের ঠিক নিচে। আরে লিখতে হবে না, নোট আছে, বলে দেবো, দিয়ে দেবো। কানের ঠিক নিচে এবং চোয়ালের পিছনে। মনে রাখবে এই 3টে গ্রন্থি দেখতে পাচ্ছ তো? আমি আসছি, আমি অবস্থানগুলো আগে বলে দিই। প্যারোটিড গ্রন্থি বলে দিলাম। সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় থাকে? মনে রাখবে জিভের ঠিক নিচে, আমাদের ঠিক জিহ্বা আছে, টাং আছে, তার ঠিক নিচে থাকে। আর সাবম্যান্ডিবুলার মনে রাখবে নিচে চোয়ালের ঠিক দুপাশে। সাবম্যান্ডিবুলার, যে সাবম্যান্ডিবুলার নিচে চোয়ালের ঠিক দুপাশে, মানে এই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে। ঠিক আছে, প্যারোটিড গ্রন্থি এই পাশে একটা থাকে, ওই পাশে। এটা তো রাইট সাইড, তো লেফট সাইডেও পাবে। এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়ালটা বলে দিলাম জিহ্বার ঠিক নিচে থাকে। ঠিক আছে, এবার আমি এই ছবিগুলো মুছছি, এবার আমাকে দেখে বলো যে কোন গ্রন্থিটা সব থেকে বড় লাগছে। স্যার তো ইজি ব্যাপার, প্যারোটিড গ্রন্থি সব থেকে বড় সাইজ। তো মনে রাখবে প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের সব থেকে বড় লালা গ্রন্থি। মারাত্মক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। সব থেকে বড় লালা গ্রন্থির নাম মনে রাখবে প্যারোটিড। ঠিক আছে, আমাদের যে মামস হয় না, দেখবে ভাইরাস সংক্রমণের ফলে মামস হয়, এই মামস কিন্তু এইখানে হয়, এই জায়গায়, এই প্যারোটিড গ্রন্থিতে। ঠিক আছে, আচ্ছা স্যার এই 3টের মধ্যে সব থেকে ছোটো গ্রন্থিকে? স্যার সব থেকে ছোটি তো আমি একটাই দেখতে পাচ্ছি, এইটা সাবলিঙ্গুয়াল। মনে রাখবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি সব থেকে ছোট গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা
আর এটা তো বোঝা যাচ্ছে যে মাঝারি গ্রন্থি, তার প্যারোটিড গ্রন্থি সব থেকে বড়। এবার তোমাদের কি প্রশ্ন করি যে বলো তো সব থেকে বেশি পরিমাণ লালা তৈরি করে কোন গ্রন্থি, প্যারোটিড না সাবম্যান্ডিবুলার না সাবলিঙ্গুয়াল? আবার বলছি, কে সব থেকে বেশি পরিমাণ লালারস উৎপন্ন করে এই তিনটে গ্রন্থির মধ্যে সব থেকে বেশি পরিমাণ? ওরা বলবে স্যার ইজি কোশ্চেন, প্যারোটিড গ্রন্থি সব থেকে বড়, প্যারোটিড গ্রন্থি সব থেকে বড়, তো এই সব থেকে বেশি পরিমাণ লালারস উৎপন্ন করবে। তোমরা পরীক্ষায় যদি করে দিয়ে আসো দেখবে যে কেটে গেছে, কারণ প্যারোটিড গ্রন্থি সব থেকে বড় হতে পারে কিন্তু সব থেকে বেশি পরিমাণ লালারস উৎপন্ন করে মনে রাখবে সাবম্যান্ডিবুলার, এইটা সব থেকে বেশি। কত? প্রায় লালারসের 70 to 75% এ একা উৎপন্ন করে। তাই বড় সব থেকে বললে প্যারোটিড, কিন্তু যদি বলে সব থেকে বেশি পরিমাণ লালারস উৎপন্ন করে মনে রাখবে সাবম্যান্ডিবুলার। টোটাল লালারসের 70 to 75% ও একাই তৈরি করে ফেলে। বলো ক্লিয়ার? স্যার যা কিছু বললেন আমাদের লিখিত চাই, চলো লিখিত তোমাদের একদম ছকের মাধ্যমে দেখিয়ে দিই। দেখো একটা ছকের মাধ্যমে পুরোটা চলে এসছে। গ্রন্থির নাম, অবস্থান, বিশেষ বৈশিষ্ট্য, যা যা বলেছি সবই আছে, আমি তাই দুবার রিপিট করব না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। প্যারোটিড গ্রন্থি কোথায় আছে, কি আছে না আছে ডিটেলস। সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে সব থেকে ছোটো, আর সাবম্যান্ডিবুলার 70 to 75% টোটাল লালারসের ও একাই উৎপন্ন করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে স্যার এখানে যে জিনিসটা তৈরি হয় এই যে লালা রসের মাধ্যমে, আপনি তো বললেন যে কার্বোহাইড্রেটের এখানে পাচন শুরু হয়ে যায়, তো কীভাবে পাচন হয় বা কে পাচন করে সেই সম্পর্কে ভালো করে শোনো। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা তো একটু এটার যে পিএইচ মান থাকে সেই পিএইচ মানটা কত থাকে ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। স্যালাইভা আমাদের যে লালা রস, মনে রাখবে এর যে পিএইচ মান, এই পিএইচ মানটা হচ্ছে 6.2 থেকে 7.6 পর্যন্ত। ঠিক আছে? আম্লিক নয় কিন্তু, হ্যাঁ হালকা ক্ষারীয় টাইপের। 6.2 থেকে 7.6। এই যে উৎসেচকটা থাকে বা এই যে স্যালাইভাটা, এই যে লালা রসটা, এর মধ্যে মনে রাখবে দুটো জিনিস থাকে, একটা থাকে ওয়াটার আর একটা থাকে এনজাইম বা উৎসেচক। ঠিক আছে? এনজাইম বা উৎসেচক থাকে। ঠিক আছে স্যার, ওয়াটার তো ঠিক আছে, এই এনজাইম কি এনজাইম পাওয়া যায় ভালো করে শোনো, এটা মুছে দিচ্ছি আমি। নেক্সট স্লাইড দেখো। আমি যে এনজাইমের কথা বললাম মনে রাখবে এখানে দু প্রকার এনজাইম পাওয়া যায়। একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, আর একটা পাওয়া যায় লাইসোজাইম। কি পাওয়া যায়? লাইসোজাইম। স্যার আমাদের বাংলায় চাই, আর বাংলায় আছে, সব নোট আছে বাংলাতে, কোনো টেনশন নেই। স্যালাইভারি অ্যামাইলেজের কাজ কি মনে রাখবে, আমি তোমাদের এইমাত্র বললাম। দেখো অ্যামাইলেজ দু প্রকার, আমরা এরপরে কিন্তু পড়বো ডাইজেস্টিভ, সামনের দিকে যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো দেখবে অ্যামাইলেজ আবার দেখতে পাবে, কিন্তু এটা মনে রাখবে যে স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে? নেক্সট টাইম কিন্তু ঘাবড়ে যেও না, এটা কি অ্যামাইলেজ বললাম? স্যালাইভারি অ্যামাইলেজ। আমি তোমাদেরকে বললাম যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাচন এখান থেকে হয়। মনে রাখবে কার্বোহাইড্রেট জাতীয় অনেক প্রকার, যেমন ভিটামিনের অনেক টাইপ আছে, কার্বোহাইড্রেট অনেক প্রকার টাইপ আছে। এখানে যেটা স্টার্চ আছে, স্টার্চ জাতীয় যে খাবার, যাকে বাংলায় বলা হয় শ্বেতসার, এই শ্বেতসার জাতীয় খাবারের মধ্যে যখন এই স্যালাইভারি অ্যামাইলেজ যখন আসে তখন মনে রাখবে এটাকে কিসে পরিণত করে জানো? এটা মল্টোজে পরিণত করে। কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। স্যার মল্টোজ কি জানি না। আরে দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাবারে আমি তোমাদের বলেছিলাম, কার্বোহাইড্রেট মানে আমি এটা স্টার্চ বলবো, এখন শ্বেতসার বলবো। স্টার্চ জাতীয় খাবারে সরল শর্করা রূপ কি বলো? কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সরল শর্করা কি? স্যার গ্লুকোজ। কিন্তু আমি তোমাদের বললাম না এখানে পুরোপুরি 100% পাচন হয় না, কিছুটা পাচন হয়, আংশিক পাচন হয়। এটা কি করে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দুটো বন্ডে ভেঙে দেয়। কি বললাম? দুটো বন্ডে ভেঙে দেয়, দুটো বন্ডে ভেঙে দেয়, দুটো বন্ডে ভেঙে দেয়। আরে কিছুটা তো সরল রূপ হলো, এটা তো পুরো কার্বোহাইড্রেট ছিল, পুরো কার্বোহাইড্রেট ছিল, এখান থেকে স্যালাইভারি অ্যামাইলেজ মিশে কিছুটা তো সরল শর্করা হলো। তো মল্টোজ মনে রাখবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ মানে দুটো অণু করে। এরপরে যখন এই মল্টোজটা ভেতরে যাবে তখন আমার এটা ব্রেকডাউন করতে আরও ইজি হয়ে গেল, কারণ এখানে অলরেডি আংশিক পচন ঘটে গেছে। গ্লুকোজ দুটো অণুতে জাস্ট ভেঙে দিয়েছে অলরেডি। এবারে জাস্ট সিঙ্গেল যদি করে দিতে পারে তাহলে সিম্পল গ্লুকোজ চলে আসবে, তার মানে আমার সরল রূপ পেয়ে যাবো আমি কার্বোহাইড্রেটের। বোঝা গেল? আচ্ছা, এই স্যালাইভারি অ্যামাইলেজ যেটা বললাম মনে রাখবে এর আর একটা নাম আছে, ঘাবড়ে যেও না যদি পরীক্ষায় চলে আসে, টায়ালিন। কি নাম? টায়ালিন। তাহলে মনে থাকবে স্যালাইভারি অ্যামাইলেজের কাজ হচ্ছে স্টার্চ জাতীয় যে শ্বেতসার জাতীয় যে কার্বোহাইড্রেট থাকে সেইটাকে কি করে স্যালাইভারি অ্যামাইলেজ মিশে পড়ে মল্টোজে পরিণত করে। মল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটা হচ্ছে কাজ।
ওকে স্যার এখানে লাইসোজাইম বলে একটা ব্যক্তি আছে, এর কি কাজ? লাইসোজাইম হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আমাদের খাবারের সঙ্গে যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু যায় তো সেইটাকে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে, আমাদের কোনো কিছু ইনফেকশন হতে দেয় না। এটাই হচ্ছে লাইসোজাইমের কাজ। ক্লিয়ার? স্যার যা বললেন একটু ছক আকারে দেখিয়ে দিলে আরও ভালো আমরা বুঝে যাব। তো চলো নেক্সট দেখো এই যেটা বললাম উৎসেচক কী কী থাকে, স্যালাইভারি অ্যামাইলেজ, লাইসোজাইম, শ্বেতসার জাতীয় খাবার মল্টোজে পরিণত করে, ব্যাকটেরিয়া মেরে ফেলে লাইসোজাইম এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। ঠিক আছে, চলো আমরা এই লালারস থেকে যে সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেন কটা আমরা দেখে নিই। লালার মধ্যে নিচের কোন উৎসেচক শর্করা ভেঙে দেয়? বলো, দেখো কোশ্চেন এসছে কিনা। ভেঙে দেয় যে জটিল অণু থেকে সরল শর্করাতে পরিণত করে। বলো কে কে ভাঙে? কে ভাঙে বলো? অ্যামাইলেজ। লালার মধ্যে কি থাকে? অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ বলছি কারণ অ্যামাইলেজ আরও একটা পাওয়া যায়, স্যালাইভারি অ্যামাইলেজ বলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন বলছে মানুষের লালার মধ্যে কোন এনজাইম থাকে? আচ্ছা আগের কোশ্চেনটা কী ছিল? লালার মধ্যে, হ্যাঁ বলো মানুষের লালার মধ্যে কোন এনজাইম থাকে? এর মধ্যে কোন এনজাইম থাকে বলো? স্যার অ্যামাইলেজ থাকে। দুটোই তো থাকে, অ্যামাইলেজ আর লাইসোজাইম। তো লাইসোজাইম নেই মানে অ্যামাইলেজ আছে, অ্যামাইলেজ হবে। ওকে চলো নেক্সট দেখো। আচ্ছা নেক্সট আমরা পড়বো খাদ্যনালী। তার মানে আমরা কি কি জেনে নিলাম বলো? আমরা প্রথমে কী দিয়ে স্টার্ট হয়েছিল? একবার ছকটা তোমাদের ছক দেখার দরকার নেই, তোমার মুখেই বলতে পারবে। আমাদের পরিপাক নালীর মধ্যে যেটা ছিল এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কী ছিল না, প্রথমে স্টার্ট হয়েছিল মুখগহ্বর দিয়ে। মুখগহ্বরের মধ্যে আমরা কী কী পড়লাম বলো? টিথ পড়ে নিলাম, টিথের পরে কী ছিল? টাং পড়ে নিলাম, এবং তারপরে কী ছিল? যেগুলো আমাদের লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো ছিল সেগুলো আমরা পড়ে নিলাম। তো তিনটে আমাদের পড়ে বাকেল ক্যাভিটি বা মুখগহ্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি পড়বো? তারপরে কী ছিল? খাদ্যনালী বা ফুড পাইপ। ঠিক আছে, তো ফুড পাইপ আজকে আর পড়বো না, অলরেডি অনেক বড় ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, ধৈর্যের ব্যাপার থাকে, স্টুডেন্টরা দেখবে। তো আমি নেক্সট ক্লাস থেকে এই ফুড পাইপ থেকে আমরা স্টার্ট করব। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে, যদি এত পরিশ্রম আমার তোমাদের ঠিকঠাক লাগে, তাহলে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, একটা কমেন্ট করে যেও আচ্ছা লাগেগা, যে হ্যাঁ ভালো লাগছে আমার ক্লাস তোমাদের। ঠিক আছে, আর যদি আমাদের প্রিভিয়াস ইয়ার সমস্ত বই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 2026-এর নতুন প্রিভিয়াস ইয়ার বই চলে এসেছে ম্যাথ এবং সায়েন্সের, আর 2016 থেকে 22-এর চ্যাপ্টার ওয়াইজ যে বই ছিল সেই বই অ্যাভেলেবেল হয়ে গেছে, বা সমস্ত কোর্স অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কোনো কোর্স নিতে চাও, এই মুহূর্তে কোনো কোর্স চাও, আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারো, এক্সাম ক্রেডিট অ্যাপ্লিকেশন। আর না হলে 9382265172 9382265172 এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে। যদি কোনো বই বা কোনো কোর্স নেওয়া থাকে কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের অ্যাড করে দেবো কোর্সে, অথবা এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। আর টেলিগ্রামে যুক্ত থাকলে সমস্ত আপডেট পাবে। শুধু ক্লাসের পিডিএফ তো পাবেই ওখানে, প্লাস সমস্ত এক্সামে রিলে যত এক্সামে যা কিছু আপডেট আছে সব আমি ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।